এখানে একটা 4 কেজির মাস আছে, এখানে একটা স্প্রিং আছে, আর এইখানে একটা বুলেট যেটা 500 গ্রাম, রাইট? এ 100 মিটার পার সেকেন্ডে এসে একে হিট করছে, রাইট? আর এইখানে মিউ ইকুয়াল টু 0.5, রাইট? এবার আমাকে জিজ্ঞাসা করেছে যে জাস্ট আফটার হিটিং, বুলেটটা হিট করবে, বুলেটটা এর মধ্যে ঢুকে যাবে, ঠিক? তাহলে তখন কত ভেলোসিটি হবে? দেখো, এরকম একটা প্রবলেম আমরা আগের দিন করেছি না? হ্যাঁ। ওকে, কত ভেলোসিটি হবে? জলদি করো, খুব ইজি একটা প্রবলেম দিয়ে শুরু করলাম। আচ্ছা, ফ্রিকশন আছে, ফ্রিকশন আছে, তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি ভ্যালিড? না। ভ্যালিড, ভ্যালিড। কেন ভ্যালিড? হ্যালো, দেখো, এ যখন এর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে, তো এই বুলেটটার এই পজিশন আর জাস্ট ঢুকে যাওয়ার পরের পজিশনে, তারপরে তো এই দুটো মিলে একটা ভেলোসিটি পাবে, তাই না? হ্যালো, হ্যাঁ। তারপরে তো দুটো মিলে একটা ভেলোসিটি পাবে, তারপরেই তো এই তোমার এক্সটার্নাল ফোর্সটা মানে ইসে আসবে, কি বলে, কনসিডারেশনে। এম আই রাইট? হ্যাঁ। তাহলে বলো তো, তোমার এখন মোমেন্টাম কত? 500/100, ইনফ্যাক্ট 0. এত কেজি বাই 100 ইকুয়াল টু, এ যদি ঢুকে যায় তাহলে কি হবে? 4.5 ইন্টু ভি, তাই না? বলো, হ্যাঁ। তাহলে ভি এর ভ্যালু কি 100/9 আসছে? বলো, 100/9 আসছে? ভেবে বলো। স্যার, এই ফ্রিকশনটা থাকার সত্ত্বেও মানে কেন লিনিয়ার মোমেন্টামের কনজারভেশনটা করতে পারলাম, ওটা আরেকবার একটু বোঝাবো? দেখো, এখানে ফ্রিকশন আছে, তাই তো? ফ্রিকশনটা তো এই বডিটা মুভ করার পরেই তো চালু হবে, ঠিক আছে? এটা হ্যাঁ। এটা এটা মেইন রিজন না, মেইন রিজনটা শোনো। আমি একে, এ যখন এর মধ্যে ঢুকবে, তো এই বুলেট আর এর যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই বুলেটের এই দিকে নর্মাল রিয়াকশন লাগবে আর এর এই দিকে নর্মাল রিয়াকশন লাগবে, লাগবে কি লাগবে না? হ্যাঁ। বলো, লাগবে কি লাগবে না? হ্যাঁ। ওকে, তাহলে এই যে নর্মাল রিয়াকশন গুলো, এইগুলো ইম্পালসিভ না নন ইম্পালসিভ? ইম্পালসিভ। ওকে, আর এইখানে ধরো দিল নর্মাল রিয়াকশন N1, এটা কি ইম্পালসিভ না নন ইম্পালসিভ? নন ইম্পালসিভ। তাহলে এখানে যদি আমি এফ এর কথা বলি, তাহলে মিউ ইন্টু N1 না? হ্যাঁ। তাহলে এইটা কি ইম্পালসিভ না নন ইম্পালসিভ? নন ইম্পালসিভ। যদি এটা নন ইম্পালসিভ হয়, তাহলে এই এন যেটা ইম্পালসিভ, তার রেসপেক্টে এই ফ্রিকশনাল ফোর্সটা অনেক কম না? হ্যাঁ। তাহলে আমরা নেগলেক্ট করতে পারি? হ্যাঁ। তার জন্য আমি এটা পেয়েছি। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। কোনো ডাউট থাকলে বলো। না। আচ্ছা, পরেরটা শোনো, এটা ভেরি ইম্পর্টেন্ট। এ দেখো, বুলেটটা কিভাবে আসছিল, একদম সোজা আসছিল। হ্যাঁ। বলো, এইবার আমি কি করছি, দেখো বুলেটটাকে মন দিয়ে শুনবে। বুলেটটাকে সেম কনফিগারেশন, এখানেও মিউ ইকুয়াল টু 0.5। এইবার আমার বুলেটটা এইভাবে আসছে, ওকে, এইভাবে আসছে, সেম 100 মিটার পার সেকেন্ড। আর এইটা তোমার কি বলে, 500 গ্রাম, 500 গ্রাম। এইটা 4 কেজি, রাইট? এইটা 4 কেজি, এইটা 37 ডিগ্রি। এবার বলো তো কি হবে প্রবলেমটা? এবার বলো তো প্রবলেমটা কি হবে? এবার এবার হচ্ছে N1টাও ইম্পালসিভ হবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে কি আমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারবো? না। না, ইউ আর অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার। আচ্ছা দেখো,
এবারে কি হচ্ছে, আমি যদি এই অর্ক বুঝতে পারলে, হ্যাঁ স্যার। শ্রেয়া বুঝতে পারলে, দেখো এর ওপরে নর্মাল রিয়াকশন, এর ওপরে নর্মাল রিয়াকশন এইদিকে, এর ওপরে নর্মাল রিয়াকশন এইদিকে, ঠিক আছে? এইটা ইম্পালসিভ, হ্যাঁ ইম্পালসিভ। এবার এর দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই, আমি এটাকে বললাম এন ওয়াই। আর এবার এই ব্লকটার নিজের একটা নর্মাল রিয়াকশন আছে এন ওয়ান, আর নিচে এমজি, তাই না? তাই তো, নিচে এমজি মানে হচ্ছে 40, ঠিক? বলো, এবার বলো তো, আমি এখান থেকে লিখতে পারি এন ওয়ান ইকুয়াল টু এন ওয়াই প্লাস 40, বলো। হ্যাঁ এবারে বলো, এই এন ওয়াইটা এই এন এরই পার্ট না, এটা, বলো। হ্যাঁ তাহলে এন ওয়াইটা যদি এন এর পার্ট হয়, তাহলে তাহলে এন ওয়াইটা যদি এন এর পার্ট হয়, তাহলে এটা ইম্পালসিভ, হ্যাঁ তাহলে এন ওয়ানটা ইম্পালসিভ। হ্যাঁ তাহলে এখানে ফ্রিকশন কত, মিউ ইন্টু এন ওয়ান, হ্যাঁ ফ্রিকশনটা ইম্পালসিভ। হ্যাঁ তাহলে আমি এক্স অ্যাক্সিস বরাবর কি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারি? না ওয়াই অ্যাক্সিস বরাবর কি আমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারি? না গুড। তাহলে এটাকে আমাকে কি দিয়ে করতে হবে, বলো? এনার্জি না 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 না, ইম্পালস মোমেন্টাম থিওরেম না, বলো বলো, এটাকে ইম্পালস মোমেন্টাম থিওরেম দিয়ে করতে হবে না? তারপরে তো আমরা এনার্জি ফেনার্জি লাগাবো। আমার দেখো, যে কোনো প্রবলেম সলভ করার জন্য আমার মোটামুটি দুটো ইকুয়েশন দরকার হয় না? একটা পাই আমরা এনার্জি থেকে, আর একটা কোথা থেকে পাই বলো? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বা এই ইম্পালস মোমেন্টাম থিওরেম থেকে পাই না? হ্যালো, হ্যাঁ তো তোমরা এই প্রবলেমটা একটু ট্রাই করো তো বাড়িতে, যে এটা ধরো 100, মানে এর কে 100 নিউটন পার মিটার, ওকে? তোমরা এটা একবার ট্রাই করো তো, যে এইভাবে হিট করার পরে এ ভেতর দিকে কতটা যাবে। এটা একটু বেশ ক্রিটিক্যাল প্রবলেম, একটু ভাবো, তারপরে আমি এইটা নিয়ে ডিসকাস করব। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ তোমাদের এই কমপ্লিকেটেড প্রবলেম দেবে না, ডোন্ট ওয়ারি, কিন্তু এটা নিয়ে তোমাদের একটু ভাবতে বলছি, ওকে? হ্যাঁ আচ্ছা, এইবার দেখো, এতক্ষণ আমরা মেইনলি ইম্পালস মোমেন্টাম থিওরেমও করেছি, তারপরে কি বলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম করেছি না? হ্যাঁ আচ্ছা, এবারে দেখো, একটা সুন্দর জিনিস করব। এই কনসেপ্টের ওপরে আইআইটি জেইতে একবার একটা কোয়েশ্চেন এসেছিল, যেটা অসাধারণ কোয়েশ্চেন, মেকানিক্সের ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোয়েশ্চেন। দেখো, সেটা একদম শেষে গিয়ে করব। সেইটা করার জন্য কি কি কনসেপ্ট দরকার, সেইটা আমি এখন ডিসকাস করব। মন দিয়ে দেখো, তোমার কাছে একটা মাস আছে m1, আর একটা মাস আছে m2, এই দুজনের মধ্যে একটা দড়ি দিয়ে বাঁধা আছে, ঠিক? এবার দেখো, এই পয়েন্টটা এইদিকে v1 ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এই পয়েন্টটা এইদিকে v2 ভেলোসিটি নিয়ে যাচ্ছে, বা যেতে চাইছে, রাইট? এই অ্যাঙ্গেলটা θ2, এই অ্যাঙ্গেলটা θ1। এবার একটা কথা বলো, এই ভেলোসিটি গুলোর দুটো কম্পোনেন্ট থাকবে কি থাকবে না? হ্যাঁ একটা পারপেন্ডিকুলার টু দা স্ট্রিং, আর একটা প্যারালাল টু স্ট্রিং, তাই না? হ্যাঁ এবার মন দিয়ে শোনো, আমি ফার্স্ট যেটা বলছি, v1 cos θ1 আর v2 cos θ2, এই মাসগুলোর এইগুলো হচ্ছে ভেলোসিটি না, তাই না? বলো, এক্স এক্স মানে অ্যালং দ্য স্ট্রিং, হ্যাঁ অ্যালং দ্য স্ট্রিং, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু খুব তোমার বেসিক। বলো তো, যদি এই কম্পোনেন্টটা বেশি হয়, তাহলে দড়িটা স্ল্যাক হবে না টাইট হবে না ছিঁড়ে যাবে? বুঝতে পেরেছো? স্ল্যাক হয়ে যাবে। আরে, এই পয়েন্টের ভেলোসিটি যদি বেশি হয়ে যায়, তাহলে স্ল্যাক হয়ে যাবে না? হ্যাঁ সেকেন্ড, তোমরা বলো, সেকেন্ড, বলো তো, v1 cos θ1 লেস দেন v2 cos θ2 কি হবে? তাহলেও স্ল্যাক হয়ে যাবে। না, ছিঁড়ে যাবে। আরে বাবা, এই পয়েন্টের এই দিকে কম্পোনেন্টটা বেশি না? হ্যালো, হ্যাঁ তাহলে কি স্ল্যাক হবে না ছিঁড়ে যাবে? হ্যাঁ ছিঁড়ে যাবে। হ্যাঁ, স্ন্যাপড। আহা, এসএনএ পিপিডি, বোঝাতে পারছি? হ্যাঁ বলো তো, টাইট অবস্থায় কখন থাকবে?
ইকুয়াল ভেরি গুড। তার মানে এই ভেলোসিটি কম্পোনেন্ট গুলো অ্যালং দ্য স্ট্রিং না? হ্যাঁ তাহলে মনে থাকবে অ্যালং দ্য স্ট্রিং যদি টাইট অবস্থায় থাকে তাহলে এই দুটো ভেলোসিটির কম্পোনেন্ট সেম হবে, তাই তো? তাহলে আমি টাইট অবস্থায় থাকার জন্য বলতে পারি ভেলোসিটি অ্যালং দ্য স্ট্রিং উইল বি সেম, তাই না বলো? ভেলোসিটি অ্যালং দ্য স্ট্রিং উইল বি সেম, তাই না বলো? হ্যাঁ বলো এই তিনটে কেস বুঝতে পেরেছো সবাই? বলো। হ্যাঁ আচ্ছা, এই তিনটে কেস লাগবে, এখনই লাগবে না, প্রবলেমের কনসেপ্টে লাগবে। এবার আমি নেক্সট যেটা করব, আমি দুটো কেস কনসিডার করব। কেস ওয়ান, এই কেস ওয়ানে আমি কি বলছি? আমি বলছি ওয়ান এন্ড অফ দ্য স্ট্রিং ইজ ফিক্সড, ওয়ান এন্ড অফ দ্য স্ট্রিং ইজ ফিক্সড। ঋষিকা বুঝতে পারছো? ঋষিকা, ঋষিকা শুনতে পাচ্ছ আমার কথা? দেখো, ধরো একটা টেবিল আছে, ঠিক? এই টেবিলের এইখান থেকে দেখো এরকম একটা, সরি, এখান থেকে এরকম একটা স্ট্রিং বাঁধা আছে। এই স্ট্রিংটা এখন স্ল্যাক আছে, স্ল্যাক। আর এই স্ট্রিং এর এই প্রান্তে একটা এম বাঁধা আছে, ঠিক? আর এই এন্ডটা ফিক্সড, এই এন্ডটা ফিক্সড। এবার দেখো, আমি এই মাসটাকে এই ডিরেকশন বরাবর একটা ভেলোসিটি দিয়েছি ভি, ঠিক? তাহলে কিছুক্ষণ পরে এই স্ট্রিংটা এরকম টান টান হবে কি হবে না? হ্যাঁ আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ টান টান হবে। এবার ভেবে দেখো, টান টান হওয়ার জাস্ট আগে আর জাস্ট পরে, তোমরা কি আমার এই কনসেপ্টটা বুঝতে পারছো? জাস্ট আগে আর জাস্ট পরে, মানে যখনই ওটা টান টান হয়ে যাবে এই স্ট্রিং এ একটা ঝটকা লাগবে না? ভেবে দেখো, হ্যাঁ ওই ঝটকাটাকে কি বলে? ইম্পালস। কি বললাম? ওই ঝটকাটাকে কি বলে? ইম্পালস। আমি কি বোঝাতে পেরেছি? তার মানে ভেবে দেখো, এই স্ট্রিংটা টান টান হয়ে যাওয়ার জাস্ট আগের মুহূর্তে কি ইম্পালস থাকবে? না ভেরি গুড। জাস্ট পরের মুহূর্তে কি ইম্পালস থাকবে? না না থাকবে। জাস্ট পরের মুহূর্তে ইম্পালস থাকবে। আমি বলছি টাইট হওয়ার জাস্ট আগে আর জাস্ট পরে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ জাস্ট পরে তাহলে থাকবে। জাস্ট পরে তার মানে কি? ভেবে দেখো, এই স্ট্রিংটা টাইট হবে তার জাস্ট আগে আর জাস্ট পরে। বা তুমি এটাও জাস্ট পরেটাকে এটাও ভাবতে পারো, যখন টাইট হচ্ছে তখন ইম্পালস থাকবে কি থাকবে না? থাকবে থাকবে থাকবে। আচ্ছা, এইবারে আমি তিনটে পয়েন্টস লেখাবো, তারপরে আমি একটা প্রবলেম সলভ করব, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। মন দিয়ে শোনো। এই যে এই স্ট্রিং, এই যে এই পয়েন্টটা তো ফিক্সড, দেখো এই পয়েন্টটা, তাই তো? তাহলে বলো তো এই পয়েন্টের মোমেন্টাম চেঞ্জ হবে কি না, হবে কি হবে না? হবে না তাহলে আমি লিখতে পারি নো মোমেন্টাম চেঞ্জ অফ দা ফিক্সড এন্ড, বলতে পারি? হ্যাঁ এই ফ্রি এন্ডটা যেটা, তার মোমেন্টাম চেঞ্জ হবে। হ্যাঁ তাহলে লিখবো ফ্রি মোমেন্টাম, মোমেন্টাম will change for free end, তাই তো? এবার থার্ডটা দেখো, সব থেকে ইম্পর্টেন্ট। যখনই এই দড়িটা টাইট হবে, টাইট, তাহলে এই দড়ির যে লেন্থ, অ্যাকচুয়ালি যখনই টাইট হবে তখন এখানে একটা টি কাজ করবে কি করবে না? বলো, করবে। টেনশন। সেই টেনশনটা ইম্পালসিভ টেনশন হবে কি হবে না? হবে তাহলে আমি ইম্পালসকে কি জানি? যে ইন্টিগ্রেশন টি ডিটি জানি না? হ্যাঁ তাহলে এটা ইম্পালস কাজ করবে কি করবে না? করবে এবার বলতো, এই দড়ির সাথে যদি পারপেন্ডিকুলার যে ডিরেকশনটা, এই পারপেন্ডিকুলার ডিরেকশনে কি কোনো
ইম্পালস কাজ করবে, মানে আমি বলছি এই ডিরেকশনে তোমার যেটা কাজ করবে, এই জের মানে এই দড়ির অ্যালং দ্য রোপ, অ্যালং দ্য স্ট্রিং, এই যেটা কাজ করবে, কিন্তু এর পারপেন্ডিকুলারে কি কোনো যে কাজ করবে? না। গুড। তাহলে আমি কি লিখছি শোনো, দ্য মোমেন্টাম remains unchanged. কি বললাম? দ্য মোমেন্টাম রিমেইনস আনচেঞ্জড ইন এ direction perpendicular to the string as no impulsive force acts. আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, ফোর্থ পয়েন্টটা সেটাও লিখিয়ে দিই। বলুন তো এই অ্যালং দ্য স্ট্রিং কি, এই অ্যালং দ্য স্ট্রিং মোমেন্টাম কনজার্ভড হবে? অ্যালং দ্য স্ট্রিং হবে না, কেন বলো তো? কেন বলো তো? বলো তো কেন? ইম্পালস ফোর্স আছে। একই ইম্পালস ফোর্স হলে তাতে কি হয়েছে? ইম্পালস ফোর্স হতেই পারে, কিন্তু সেই ইম্পালস ফোর্সটা যদি, দেখো এই ইম্পালস ফোর্সটা যদি ইন্টারনাল হয় তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস দেখো, এই যে এই ফিক্স পয়েন্টে এটা জুড়ে আছে, হ্যাঁ। তাহলে ফিক্স পয়েন্টে যদি থাকে তাহলে ডেফিনেটলি বাইরের কোনো একটা ফোর্স ওকে টেনে রেখেছে। হ্যাঁ, সেই ফোর্সটা এক্সটার্নাল না ইন্টারনাল? এক্সটার্নাল। যদি এক্সটার্নাল ফোর্স থাকে তাহলে কি আমি বলতে পারি মোমেন্টাম উইল বি কনজার্ভড? না। তাহলে বলো তো আমি কি বলবো? অ্যালং দ্য স্ট্রিং no conservation of momentum. আচ্ছা, এখন আমরা সব লিনিয়ার মোমেন্টামের কথা বলছি। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা তোমরা হ্যাঁ। বলো তো, এইখানে এই বরাবর তো কোনো, এই বরাবর এই লাইন বরাবর তো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম হবে না, বলো তো এই বরাবর হবে কিনা, এই পারপেন্ডিকুলার বরাবর হবে? হ্যাঁ। কেন? ওই বরাবর কি কোনো এক্সটার্নাল ফোর্স লেগেছে? না। ঠিক। আমি কি বোঝাতে পেরেছি একটু একটু? হ্যাঁ। আচ্ছা, যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করব। এই প্রবলেমটা সলভ করব 31। এই প্রবলেমের সবকিছু ক্লিয়ার করব কিন্তু। কি বললাম বলো? এই প্রবলেমের সবকিছু ক্লিয়ার করব। দেখো, ঋষিকা বুঝতে পারছো? শ্রেয়া বুঝতে পারছো? অর্ণব বুঝতে পারছো? হ্যাঁ স্যার। গুড। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এই প্রবলেমটা আগে পড়ো। এই যে তোমাদের এতক্ষণ ধরে যে সিনারিওটা বললাম না, সেটারই প্রবলেম ভার্সন। কি বলেছে? এ স্ট্রিং লেন্থ, এটা টোটাল লেন্থ হচ্ছে 12, ফিক্সড অ্যাট এ টু এ পয়েন্ট অন এ স্মুথ হরাইজন্টাল টেবিল। এটা টেবিলের উপরে আছে, তুমি ওপর থেকে দেখছো, তাহলে তো এরকমই দেখতে পাবে, তাই না? হ্যাঁ। পড়েছো কি প্রবলেমটা? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি করছি, দেখো প্রবলেমটা। তোমাদের এই চারটে যে পয়েন্ট বললাম না, এই চারটে পয়েন্টকেই বেস করে করব। দেখো, ও যখন এই অবস্থায়, ও কি হয়ে যাবে বলতো? টাইট হয়ে যাবে। টান টান হয়ে যাবে বা টাইট হয়ে যাবে। এই লেন্থটা কত? 12। হ্যাঁ। এই লেন্থটা কত? এল। হ্যাঁ। এই অ্যাঙ্গেলটা তাহলে 60 ডিগ্রি বেরোবে। তোমরা ম্যাচিওর এনাফ হয়ে গেছো, এখন আমার এটা ক্যালকুলেট না করলেও চলবে। এম আই রাইট? বলো। হ্যাঁ। হ্যাঁ। এবার মন দিয়ে শোনো, এই যে টাইট হওয়ার জাস্ট আগের মুহূর্তে, এটা জাস্ট বিফোর টাইট, আর এই টাইট হওয়ার জাস্ট পরের মুহূর্তে, দেখো এটা
জাস্ট ওহো আফটার টাইট। বলো তো জাস্ট আগের মুহূর্তে, জাস্ট এই অ্যাঙ্গেলটা তো তখনও 60 থাকবে, আর এই অ্যাঙ্গেলটা তো তখনও 60 থাকবে। কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো। না স্যার। এবার বলো তো টাইট হওয়ার জাস্ট আগের মুহূর্তে কি এখানে কোনো টেনশন কাজ করবে? না একদম না, টেনশন জিরো। তাহলে বলো তো জে কত? ইন্টিগ্রেশন টিডিটি স্যার, জিরো। তার মানে জাস্ট টাইট হওয়ার আগের মুহূর্তে কোনো টেনশন কাজ করবে? না ভেরি গুড। এবার দেখো জাস্ট আফটার টাইট, বা তুমি ধরে নিতে পারো যে সময়টায় টাইট হচ্ছে সেখানে কি টেনশন কাজ করবে? হ্যাঁ ভেরি গুড। সেই টেনশনটা ইম্পালসিভ টেনশন হবে। হ্যাঁ তাহলে সেই ইম্পালসিভ টেনশনের জন্য আমি লিখতে পারি জে ইকুয়াল টু ইন্টিগ্রেশন টিডিটি। হ্যাঁ গুড। এটা টেনশনটা ইম্পালসিভ, আর ইন্টিগ্রেশন টিডিটি যেটা সেটাকে আমি জে দিয়ে ডিনোট করলাম। কোনো ডাউট থাকলে আমাকে বলো। হুম, এবার বলো জাস্ট টাইট হওয়ার আগের মুহূর্তে এই ভেলোসিটিটা ইউ ছিল? হ্যাঁ জাস্ট টাইট হওয়ার আগের মুহূর্তে ডিয়ার, জাস্ট টাইট হওয়ার আগের মুহূর্তে ইউ ছিল? হ্যাঁ স্যার। গুড। এবার দেখো জাস্ট টাইট হওয়ার পরের মুহূর্তে, জাস্ট টাইট হওয়ার পরের মুহূর্তে এই ভেলোসিটিটা আর ইউ থাকবে না। কেন বলতে পারবে? এই ভেলোসিটিটা আর ইউ থাকবে না, কেন বলতে পারবে? স্যার টেনশনটা কাজ করছে ওর জন্য। ঠিক। আচ্ছা একটা জিনিস বলো, এই যে যদি এই যে এখন যেটা আছে ইউ, এই ইউ এর দুটো কম্পোনেন্ট না? হ্যালো, হ্যাঁ বলো এই ইউ এর দুটো কম্পোনেন্ট না? একটা এই ডিরেকশনে, এইটা একটা এই ডিরেকশনে, তাই না? এইটা কত বলো? ইউ কস 60 60 আর এটা ইউ সাইন 60, তাই তো? হ্যাঁ এটা কি জাস্ট টাইট হওয়ার আগে? হ্যাঁ এবার বলতো যখন ও টাইট হয়ে যাবে তখন এই ডিরেকশন বরাবর কি কোনো ভেলোসিটি থাকবে? না গুড। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। বলো, কোনো ডাউট আছে? বলো এই ডিরেকশন বরাবর কি কোনো ভেলোসিটি থাকবে? না থাকবে না। তাহলে ভেবে দেখো, তুমি উল্টো ভাবে ভাবো, একে ধরো এরকম ঝুলিয়ে দিয়েছো, যখনই টাইট হয়ে যাবে তখন ও এই পয়েন্টটাকে সেন্টার করে ঘুরতে চাইবে না? দেখো এই হ্যাঁ পয়েন্টটাকে যখন টাইট হওয়ার পরে ভেবে দেখো, তাই না? তাহলে এর এই দিকের একটা ভেলোসিটি থাকবে ভি। ভেবে বলো, ভেবে বলো। স্যার কোন দিকে? এই যে এই যে এইদিকে, এই যে হ্যাঁ এই যখন টাইট হয়ে যাওয়ার পরে এ তো ঘুরতে চাইবে, তাহলে এই ডিরেকশনে একটা ভি থাকবে না? হ্যাঁ স্যার। মানে ট্যানজেন্ট বরাবর, তার মানে এর ট্যানজেন্ট বরাবর একটা ভি থাকবে কি থাকবে না? হ্যাঁ থাকবে। বুঝতে পারলাম? হ্যাঁ। বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে টাইট হওয়ার আগে আর টাইট হওয়ার পরে টেনশন, ইম্পালস, কম্পোনেন্ট অফ ভেলোসিটি গুলো কি হবে তোমাদের কি আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। বাস, আর কিচ্ছু দরকার নেই। এইটুকু যদি বুঝে যাও তাহলে তোমরা আরামসে করতে পারবে। এবারে যেটা বলছি সেটা শোনো। along the string conservation of linear momentum valid? না, ভ্যালিড না। না। কেন? এক্ষুনি বলেছি, কারণ এ এখানে যুক্ত আছে, এখানে একটা এক্সটার্নাল ফোর্স দিয়েই টেনে রেখেছে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে সেই এক্সটার্নাল ফোর্সটা এই সিস্টেমের মধ্যে চলে আসবে না? হ্যাঁ আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। এই যে ইম্পালস, এই যে ইম্পালসিভ ফোর্স বা ইম্পালসিভ টেনশন যেটা, সেটা ইন্টারনাল। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার বলো তো এই ইম্পালসটা, দেখো এইটা আমি কোন পয়েন্ট থেকে বললাম? ফোর্থ পয়েন্ট। হ্যাঁ এবার বলো আচ্ছা ফোর্থ পয়েন্ট। এবার বলো রাইট। এবারে আমি কি বললাম? থার্ড পয়েন্টটা কি বলেছি? মন দিয়ে শোনো। যে ইম্পালসটা কাজ করছে সেটা কোন লাইন বরাবর কাজ করছে? যে ইম্পালসটা কাজ করছে, along the string। কারেক্ট। বলতো পারপেন্ডিকুলার টু দ্য স্ট্রিং ইম্পালস কাজ করছে কিনা? করছে না। টাইট হওয়ার পরেও কি করবে না? না স্যার, করবে না। ভেরি গুড। তাহলে তাহলে মন দিয়ে শোনো, তাহলে টাইট হওয়ার আগে আর টাইট হওয়ার পরে, বলো টাইট হওয়ার আগে আর টাইট হওয়ার পরে এই পার্টিকেলটার এই পারপেন্ডিকুলার ডিরেকশনে ভেলোসিটি কি চেঞ্জ হবে না সেম থাকবে? ভেবে সেম বলো, থাকবে। বলো। আচ্ছা আমি ধরলাম এই যে এখানে ধরেছি না ভি, বলো এই যে ভি, হ্যালো ভি। হ্যাঁ। তাহলে স্যার। বলো তো জাস্ট মানে পারপেন্ডিকুলার ডিরেকশনে স্ট্রিং এর জাস্ট আফটার টাইট মোমেন্টাম কত? এমভি। হ্যাঁ হ্যাঁ কারেক্ট। আচ্ছা বলো তো এই পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনো ফোর্স লেগেছে কিনা? এক্সটার্নাল, ইন্টারনাল? না। তাহলে ওই ডিরেকশনে কি মোমেন্টাম কনজার্ভ থাকবে? হ্যাঁ থাকবে।
থাকবে। হুম। তাহলে জাস্ট বিফোর টাইট হচ্ছে জাস্ট আফটার টাইট হচ্ছে এমভি বলো তো জাস্ট বিফোর টাইট কত? MV। জাস্ট বিফোর MU cos 60 না? হ্যাঁ, MV cos এই 60। যে, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই হ্যাঁ যে এইটা না? হ্যাঁ, তাহলে বলো তো এম কেটে গেলে আমি কি ভি এর ভ্যালু পাচ্ছি U/2? কোনো ডাউট থাকলে বলো। না না স্যার। ওকে, আচ্ছা, এবারে এটাই বার করতে বলেছে। আচ্ছা, ভেলোসিটি অফ পার্টিকেল ইমিডিয়েটলি আফটারওয়ার্ড কি বলেছে? ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইমিডিয়েটলি আফটারওয়ার্ড। বলো তো এই পার্টিকেলটার ভেলোসিটি শুধু ভি থাকবে না? এর পারপেন্ডিকুলার ডিরেকশনে কোনো ভেলোসিটি থাকবে এখানে? না গুড, আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ এবারে আমার কাছে কি চেয়েছে বলো তো? চেয়েছে ইম্পালসিভ টেনশন। ইম্পালসিভ টেনশন ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো এই ইম্পালসিভ টেনশন, না ইম্পালসিভ টেনশন, হ্যাঁ ইম্পালসিভ টেনশন যে, দেখো এই যে টাইট হওয়ার পরে এই ডিরেকশনে লাগছে, দেখো, তাই তো? দেখো টাইট হওয়ার পরে, বুঝতে পেরেছো? দেখো টাইট হওয়ার পরে হ্যাঁ আমি যদি এই পার্টিকেলটাকে নিয়ে কথা বলি, এই যে এই পার্টিকেলটা মাসটা, তাহলে এই ডিরেকশনে আমার টেনশন লাগছে, এই যে এই ডিরেকশনে টেনশন লাগবে না? টেনশন হ্যাঁ। অলওয়েজ অ্যাওয়ে। তাহলে বলো তো এই যে আমি লিখেছি যে ইন্টিগ্রেশন টিডিটি, যে ইন্টিগ্রেশন টিডিটি, সেটা এই ডিরেকশন বরাবরই না? একই তো ডিরেকশন, এম আই রাইট? হ্যাঁ এবার আমরা কি জানি? যে ইন্টিগ্রেশন টিডিটি, এটা কি জানি? ইম্পালস, তাই তো? এটাই চেঞ্জ ইন মোমেন্টাম না? হ্যাঁ কোন অ্যাক্সিস বরাবর? অ্যালং দ্য স্ট্রিং, তাই না? হ্যালো, হ্যাঁ তাহলে আমরা এই এমটার জন্য কনসিডার করছি না? এই যে এই এম মাসের জন্য কনসিডার করছি না? হ্যাঁ এবার বলো তো অ্যালং দ্য স্ট্রিং এই মাসের কত মোমেন্টাম চেঞ্জ হয়েছে? ফাইনাল মোমেন্টাম কত? এই যে টাইট হওয়ার সময় অ্যালং দ্য স্ট্রিং ফাইনাল Zero. মোমেন্ট, ভেরি গুড, জিরো, ভেরি গুড, ভেরি গুড। আর ইনিশিয়াল মোমেন্টাম? m into u sin 60. ভেরি গুড। এবার একটা কথা শোনো, এই যে এম ইন্টু সাইন 60 কোন দিকে? নিচের দিকে না? হ্যাঁ এবার দেখো আমাদের যে মোমেন্টামটা চেঞ্জ হয়, এই ইম্পালসটা কোন দিকে? ওপর দিকে না? হ্যাঁ তাহলে বা দিকে, নিচের দিকে, ডান দিকে, ওপর দিকে, এটা কি নেওয়া পসিবল? পসিবল না। না। তাহলে এখানে কি আমি একটা মাইনাস সাইন দেবো? হ্যাঁ হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারলে কেন মাইনাস সাইন দিলাম? হ্যাঁ স্যার। আবার এই কনসেপ্ট আসবে কিন্তু, দেখো কেন মাইনাস সাইন দিলাম একটু অন্যভাবে বলি। ভেবে দেখো যে দিকে যে, এই যে ইম্পালস মোমেন্টাম থিওরেমে, আমরা কি লিখেছি? ইম্পালস ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। তার মানে বলতো যে আর চেঞ্জ ইন মোমেন্টামের ডিরেকশন কি সেম? হ্যাঁ আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ বলো, যে আর চেঞ্জ ইন মোমেন্টামের ডিরেকশন সেম, তাই তো? তার জন্যই তো আমরা ইকুয়েট করেছিলাম। এবার এখানে বলো যেটা ওপর দিকে আর এই এম ইউ সাইন থিটাটা নিচের দিকে, তাহলে এই এম ইউ সাইন থিটাটাকে আমাকে উপর দিকে নিতে হবে না, জের দিকে? বুঝতে পারলাম? হ্যালো, হ্যাঁ স্যার। তার জন্যই আমি এখানে এম ইউ সাইন থিটা মাইনাস নিয়েছি। তাহলে বলতো জে এর ভ্যালু কত আসছে? √3/2 MU আসছে। হ্যাঁ প্রবলেমটা কি বোঝা গেছে? হ্যাঁ তাহলে আমরা অ্যালং দ্য স্ট্রিং কি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারলাম? অ্যালং দ্য স্ট্রিং না পারপেন্ডিকুলার টু দ্য স্ট্রিং কি আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারলাম? হ্যাঁ পারলাম, কিন্তু সিস্টেমের না, শুধু একটা পার্টিকেলের, এই যে এই এম এর এই যে এম এর, তাই না বলো? হ্যাঁ সিস্টেমের না, শুধু এই পার্টিকেলটার। কারেক্ট? এবার ভেবে হ্যাঁ। দেখো পারপেন্ডিকুলার টু দ্য স্ট্রিং ওর ভেলোসিটি তো সেমই থাকবে টাইট হওয়ার আগে এবং টাইট হওয়ার পরে। হ্যাঁ থার্ড পয়েন্টটা দেখো তো তাই বলছে কিনা? হ্যাঁ স্যার। দেখো মোমেন্টাম রিমেইনস আনচেঞ্জড, তাহলে মোমেন্টাম যদি আগেও পরে থাকে, পরেও সেম থাকে, এবং সেই মোমেন্টামের মাস যদি সেম থাকে, তাহলে ভেলোসিটিও সেম না? হ্যাঁ বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। মনে থাকবে এই প্রবলেমটা? হ্যাঁ স্যার। আচ্ছা, কেস 2টা করি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। কেস 2টা কম্পারেটিভলি ইজি। স্যার প্রবলেমে কি ইউটা দেওয়া ছিল? ইয়েস, ইউটা দেওয়া ছিল ডিয়ার। এই যে
কোথায় গেল? স্যার ডায়াগ্রাম লেখা আছে। হ্যাঁ, ডায়াগ্রামে ইউটা দেওয়া ছিল, ইউটা গিভেন। আচ্ছা, কেস 2 তে আমরা যেটা করব সেটা হচ্ছে both ends are movable. Both ends are movable. Very important, very conceptual. আচ্ছা, এই যে both ends are movable, এখানে আমি 3টে পয়েন্ট তোমাদের লেখাবো। ফার্স্ট আগে লিখিয়ে নি, তারপরে বলবো। ইকুয়াল অ্যান্ড, এটা ইজি, অপোজিট ইম্পালস act on both object, on both the object. ঠিক? Second, conservation of linear momentum along the string is valid. COLM, valid along the string. কেন? স্যার Along the ওখানে কোনো এক্সটার্নাল ফোর্স লাগছে না। very good. Third point স্যার ফার্স্ট পয়েন্টটা বলছি, no impulse perpendicular to the string. কি বললাম? So no momentum change. একে মানে থার্ড, এই আগের কেসের যেটা থার্ড পয়েন্ট ছিল, এরও থার্ড পয়েন্ট সেম। সো নো মোমেন্টাম চেঞ্জ। হ্যাঁ, তুমি কি কি জিজ্ঞেস করলে বলো? ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্টটা কি? না, এই দেখা যাচ্ছে ও না, আচ্ছা তাই। প্রবলেমটা দেখো, আগের প্রবলেমটাই, কিন্তু এখন এ আর বি, দেখো আগের প্রবলেমটাই, কিন্তু এখন এ আর বি দুটোই মুভেবল। কি বললাম? দুটোই মুভেবল, কোনোটায় ইয়ে নেই, কি বলে, কোনো বাধা নেই। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এই প্রবলেমটা আমি করছি। সেম ভাবে আমি দুটো ডায়াগ্রাম ড্র করছি। ভেবে দেখো, ও একটা সময় গিয়ে এরকম টান টান হবে, দেখো হবে না? এইটা হচ্ছে জাস্ট আফটার টাইট, আর এটা জাস্ট বিফোর টাইট। বলো তো, জাস্ট বিফোর টাইট টেনশন কত? যে কত? কোনো ডাউট? এর এই দিককার ভেলোসিটি কি ইউ, এই যে, হ্যাঁ আর এই যে এই পার্টিকেলটার এইটা কি জিরো, জাস্ট বিফোর টাইট, কারণ এখানে তো কোনো টেনশনই লাগেনি, তো এই ভেলোসিটি পাবে কি করে? আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যালো, এইবারে মন দিয়ে শুনবে। জাস্ট আফটার টাইট, এইখানে টেনশন কাজ করবে? বলো, যে ইন্টিগ্রেশন টিডিটি এই দুটোতেই কাজ করবে যে, হ্যাঁ এই যেটা ইন্টারনাল বা টেনশনটা ইন্টারনাল, তাহলে মানে এই দুটোকে যদি আমি সিস্টেম ধরি, কোনো এক্সটার্নাল ফোর্স লাগছে না। তাহলে এখানে অ্যালং দ্য স্ট্রিং আমার কি কনজার্ভ? লিনিয়ার মোমেন্টাম। কোনো ডাউট আছে? না। এই অবধি কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরপরে যেটা বলবো সেটা মন দিয়ে শুনবে। এই যে এই পার্টিকেলটা, মানে এইখানে যেটা বেঁধে আছে, এই যে এইটা, এ কি এখন এই বরাবর যেতে পারবে? পারবে। এখন আর কোনো বাধা নেই। আরে এখানে তো বাধা, এখানে কোনো মানে বাইন্ডিংস নেই, ও তো এই বরাবর যেতে পারবে। পারবে কি পারবে না? পারবে। হ্যাঁ অ্যাকচুয়ালি দেখো, ও এইরকম একটা ইন্টারমিডিয়েট কোনো একটা দিকে যাবে, ইন্টারমিডিয়েট কোনো একটা দিকে যাবে হয়তো, আমি জানি না, কিন্তু ও ইন্টারমিডিয়েট কোনো একটা দিকে যাবে, তাই না? এবার দেখো, আমি ধরলাম এই যে ইন্টারমিডিয়েট যে দিকে যাচ্ছে তার দুটো কম্পোনেন্ট, একটা এই ডিরেকশনে আর একটা এই ডিরেকশনে। দেখো, এই দুটো ডিরেকশনে। আমি কি বোঝাতে পেরেছি? ইন্টারমিডিয়েট একটা অ্যালং দ্য স্ট্রিং, আমি বললাম V1, আর পারপেন্ডিকুলার স্ট্রিং V2। আরে বাবা, ইন্টারমিডিয়েট যে কোনো ডিরেকশনে যেতে পারে, এটা ধরো ভি ইন্টারমিডিয়েট, তাই না? বলো হ্যালো। হ্যাঁ তো আমি তার দুটো পারপেন্ডিকুলার, দুটো কম্পোনেন্ট তো করতেই পারি কি পারি না? পারি। হ্যাঁ ঋষিকা, বুঝতে পারছো? ঋষিকা, তুমি কি শুনতে পাচ্ছ আমাদের কথা? আই এম নট গেটিং এনি আনসার ফ্রম ইউ, ঋষিকা। আচ্ছা,
এবারে তোমরা একটা কথা বলো তো, জাস্ট আফটার টাইট এই ওপরের মাছটা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? along the string, ভেরি গুড। তাহলে বলো তো অ্যালং দ্য স্ট্রিং ভেলোসিটি কত হবে? Sir, v1 V1. হবে না? v1 হবে না? আরে বাবা, এরও v1 হবে, এরও v1 হবে না অ্যালং দ্য স্ট্রিং? নইলে তো না। আইদার নইলে তো ছিঁড়ে যাবে। হ্যালো, হ্যাঁ স্যার, বা স্ল্যাক থাকবে। এই কন্ডিশনটা, এই যে বলেছিলাম না, এইটা হ্যাঁ স্যার, ভেলোসিটি অ্যালং দ্য স্ট্রিং উইল বি সেম যদি টাইট থাকে। হ্যালো, বুঝতে পেরেছো? বলো বলো, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ বাস, এবার এক এক করে লাগাও। সবার প্রথমে বলো, অ্যালং দ্য স্ট্রিং কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড? হ্যাঁ ভ্যালিড। অ্যালং দ্য স্ট্রিং কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড। এবার দেখো, এর তো দুটো কম্পোনেন্ট, একটা এই। এম আই রাইট? এটা হচ্ছে ইউ কস 60 আর এটা ইউ সাইন 60। ঠিক? দেখো, ইউ কস 60, ইউ সাইন 60। ঠিক? হ্যালো, হ্যাঁ। এবারে অ্যালং দ্য স্ট্রিং কি বলেছে? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড। এইটাকে তুমি ইনিশিয়াল বলো, এইটাকে তুমি ফাইনাল বলো। এবার যখন আমি কনজারভেশন অফ মোমেন্টামের কথা বলছি, আমি পুরো সিস্টেমটার কথা বলছি কিন্তু। হ্যালো, বলো, এই যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড অ্যালং দ্য স্ট্রিং ফর হোল সিস্টেম। এম আই রাইট? এবার বলো তো, সিস্টেমের জন্য অ্যালং দ্য স্ট্রিং অ্যালং দ্য স্ট্রিং বলো তো, অ্যালং দ্য স্ট্রিং কি হবে? কোনো আইডিয়া? অ্যালং দ্য স্ট্রিং, এটা ইনিশিয়াল আর এটা ফাইনাল। ইনিশিয়াল, এইটার মোমেন্টাম কত? এম ইন্টু 0। আর এইটার মোমেন্টাম কত? m into u sin 60. ভেরি গুড। ফাইনাল, এইটার মোমেন্টাম কত? আর এইটার মোমেন্টাম কত? m into V1. কোনো ডাউট আছে? না স্যার, এখান থেকে v1 এর ভ্যালু কি তুমি √3/4u পাচ্ছ? হ্যাঁ এবার বলো, এই অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার, সেকেন্ড, পারপেন্ডিকুলার টু দ্য স্ট্রিং কোনো ইম্পালস লাগছে? না, তাহলে পারপেন্ডিকুলার টু দ্য স্ট্রিং এই পার্টিকেলের মোমেন্টামটা কি চেঞ্জ হচ্ছে? না, তাহলে আগে যা ভেলোসিটি ছিল তার পরেও কি তাই ভেলোসিটি হবে? হ্যাঁ, তাহলে v2 এর ভ্যালু কত হবে বলতে পারবে? u/2 হবে। হ্যাঁ স্যার, তাহলে আমার এই ডিরেকশনে হচ্ছে u/2 আর এই ডিরেকশনে হচ্ছে √3/4u। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, তার এর যে পারপেন্ডিকুলার, এইটা কি? এইটা আমার v না? বলো, v এর ভ্যালু কত আসছে বলো? u/2 হোল স্কোয়ার প্লাস √3/4u হোল স্কোয়ার। বলো, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ পুরো প্রবলেমটা কি ক্রিস্টাল ক্লিয়ার? বলো, পুরো প্রবলেমটা কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ স্যার, আমরা যখন দুটো এন্ডি ফ্রি, তখন আমি অ্যালং দ্য অ্যাক্সিস কি নিতে পারি বলো? অ্যালং দ্য অ্যাক্সিস কি নিতে পারি বলো? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, দুটো হ্যাঁ। এন্ডি যখন ফ্রি। ঠিক? হ্যাঁ, এই কনসেপ্টটা আবার আসবে একটুখানি কোথায় জানো? রোটেশনালে। তখন ওটা নিয়ে অন্যভাবে আসবে, কিন্তু এই ফিক্সড আর ফ্রি এন্ডের কথা থাকবে। তোমাদের এই অবধি যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। যদি না, ডাউট না থাকে তাহলে আমাকে বার করতে বলেছে যে কত কাজ করছে। যে মানে কি? ইন্টিগ্রেশন টিডিটি না? হ্যাঁ, এইটার জন্য আমরা কি করব বলতো? আমরা একটা পার্টিকেলের কত মোমেন্টাম চেঞ্জ হয়েছে সেইটা বার করব। হ্যালো, বলো। হ্যাঁ, তাহলে আমি যদি এইটাকে নিই, এইখানকার যে টিডিটি, তাই তো? হ্যাঁ, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল, ফাইনাল মোমেন্টাম কত? mv1। দেখো mv1, এই যে এইটার মোমেন্টাম চেঞ্জ তো, ফাইনাল মোমেন্টাম mv1 আর ইনিশিয়াল কত? 0। 0, তাহলে ভ্যালু কত আসছে? m m √3/4u। v1 তো √3/4u। বলো, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো, হ্যাঁ স্যার কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো। না স্যার, কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো। আছে কোনো ডাউট? না স্যার, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো।
কোনো অসুবিধা নেই। না স্যার। ক্লিয়ার পুরো ব্যাপারটা? হ্যাঁ। বলো ক্লিয়ার পুরো ব্যাপারটা? হ্যাঁ। ওকে বলো ওকে। আচ্ছা, এবারে একটা, এই দুটো যদি ক্লিয়ার হয় তাহলে জাস্ট 1 মিনিট, একটু আমাকে একটা জিনিস একটু ভাবতে দাও। এক মিনিট। আচ্ছা, এইটা করলে কত হয় বলো তো? √3/4 হয়। হ্যাঁ। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই প্রবলেমটা আমার আরেকটু বলার আছে, যেটা হঠাৎ আমি দেখলাম। এই যেটা দুটো জায়গাতেই কাজ করছে, হ্যাঁ। তাহলে এই যে যেটা যে আমরা বার করেছি, এটা ওপরের পার্টিকেলটা দিয়ে বার করেছি না? হ্যাঁ। নিচের পার্টিকেলটা দিয়েও তো বার করতে পারতাম, নিচের পার্টিকেলটা। হ্যাঁ। তাহলে আমি কি লিখতাম? যে ইন্টিগ্রেশন টিডিটি, এটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। বলো, বলতে পারতাম চেঞ্জ ইন মোমেন্টাম। হ্যাঁ। এবার দেখো যেটা ওপর দিকে, তাহলে আমার চেঞ্জ ইন মোমেন্টামটাও তো ওপর দিকে নিতে হবে, তাই না? এটা মাইনাস দেবো। তাহলে কি দেবো বলো? মাইনাস। বলো ফাইনাল, ফাইনাল, ফাইনাল। বলো মাইনাস। বলো ইন্টু এম v1। ইন্টু V1। ভেরি গুড। হ্যাঁ। মাইনাস অফ, মাইনাস অফ কি দেবো? মাইনাস অফ, বলো তো মাইনাস অফ কি দেবো? এই যে এইটা ইনিশিয়াল, এইটারও তো ইউ নিচের দিকে, হ্যাঁ। তাহলে এটারও তো হবে মাইনাস এম ইউ সাইন 60, হবে না? হ্যাঁ স্যার। বলো তো ক্যালকুলেট করলে কত আসছে? MV1 এর আগের মাইনাসটা কি ওই একই ডাইরেকশনে করার জন্য দিলাম? কারেক্ট। দেখো এই যে এম ইউ, দেখো এই যে এখানে তো যে এই ডিরেকশনে কাজ করছে, এই ডিরেকশনে, আর ইউ তো আছে এই ডিরেকশনে, তাহলে আমাকে ইউটা জেড ডিরেকশনে নিতে হবে না? হ্যাঁ। তাই আমি নিয়েছি জেডটা এই ডিরেকশনে, মাইনাস এম ইউ V1, তারপরে মাইনাস। এবার এইটাও তো জে এর অপোজিট ডিরেকশনে আছে, তাহলে এটাকেও নিতে হবে। হ্যাঁ। ক্যালকুলেট করে দেখো তো, এম √3/4u আসছে কিনা? আসতেই হবে। আসছে? হ্যাঁ আসছে। মিলেছে কনসেপ্টটা? হ্যাঁ হ্যাঁ। স্যার। এইখানে কি আমাকে মাইনাস উল্টো দিকে নেওয়ার দরকার ছিল? না, কেন? কারণ এখানে জে এর জে আর ভি এর ডিরেকশন সেম। সেম। গুড। তোমরা কি আমার কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। ঋষিকা, নো 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 আনসার ফ্রম ইউ। আর ইউ লিসেনিং? Yes, sir. Okay. But after a long time I am hearing your voice. I asked at least 5-10 time. Anyway, তুমি বুঝতে পারছো তো ডিয়ার? হ্যাঁ, আমি জানি না তোমার হঠাৎ কি হয়ে গেল, তুমি একেবারে হ্যালুপ হয়ে গেলে। আগে প্রতিটা কথায় বাকিদের মতো রেসপন্ড করতে। দেখো আমার ক্লাসে কিন্তু বাকিদের মতো যদি রেসপন্ড না করো তাহলে বোঝা টাফ। আমি আবার বলছি, তুমি এই ধরনের জিনিস আহ, করাবে না কেউ, মানে করাবে না কেউ এই অর্থে বলছি, আমি মানে খুব স্ট্যান্ডার্ড জিনিস করাই। আগে প্রবলেমটা পড়ো। এই প্রবলেমটার কথাই বলছিলাম, আইআইটি জেইতে 10 নম্বরের কোয়েশ্চেন এসছে। ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রবলেম আমার দেখা মেকানিক্সে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রবলেম আমার দেখা মেকানিক্সে। কি বলেছে দেখো, 3 particles ABC mass m 2m 3m respectively lie on a smooth horizontal table at the vertex of an equilateral triangle. A and B as well, B and C are connected by a light inextensible string. C is given a velocity v0 parallel to AB as shown in the figure. Show that A eventually begins to move with a velocity 2v0/19.
তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি প্রবলেমটা করছি। ইনফ্যাক্ট আমি এখানে তোমাদের প্রবলেমের ইকুয়েশন গুলো লিখিয়ে দেবো। সলভটা তোমায় করতে হবে, সলভটা তোমায় করতে হবে, ইকুয়েশন গুলো আমি লিখিয়ে দেবো। ভেবে দেখো, প্রবলেমটা করছি, মন দিয়ে দেখো। সেম ভাবে এই আগের যে প্রবলেমগুলো করেছি, এই প্রবলেমটা যদি তুমি করো তাহলে তুমি এই প্রবলেমটা অ্যাটলিস্ট এগোতে পারবে। তুমি যদি এই কনসেপ্ট একেবারে না জানো তাহলে এই প্রবলেমটা ছুতেই পারবে না। এই প্রবলেমে প্রচুর কনসেপ্ট আছে, আমি এক একটা করে ইকুয়েশন গুলো তোমাদের বলবো। তোমরা দেখো সেই ইকুয়েশন গুলো ঠিকঠাক বুঝতে পারছো কিনা বা লাগাতে পারছো কিনা, সেই ইকুয়েশন গুলো ঠিকঠাক বুঝতে পারছো কিনা বা লাগাতে পারছো কিনা। ওকে, দেখো সবার প্রথমে যেভাবে আমি করেছিলাম, দেখো এটা জাস্ট বিফোর টাইট। তুমি ভেবে দেখো এই প্রবলেমটারই আর একটা পার্ট যেখানে আর একটা এম জুড়ে দিয়েছে, তাই না? ভেবে দেখো হ্যাঁ এই প্রবলেমটারই, দেখো মন দিয়ে শুনবে ফেরি, এটা জাস্ট বিফোর টাইট আর এইটা জাস্ট আফটার টাইট। দুটো ক্ষেত্রেই কিন্তু আমার জাস্ট আফটার টাইট, দুটো ক্ষেত্রেই কিন্তু আমার ইয়েটা সেমই হবে, তাই না? বলো ডায়াগ্রামটা ঠিক। এবারে তোমরা আমাকে এক একটা করে বলো তো, এই অ্যাঙ্গেলটা 60, এটা যদি এল হয় এল হয় এল হয়, এরপরেও তো এটা এইরকম পজিশনে যাবে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল টাইপ, এটা 60। হ্যাঁ কোনো ডাউট আছে? নেই। এবারে মন দিয়ে শোনো, এটা যখন টাইট হয়নি তখন টি কত, 0 জে কত, 0 এর ভেলোসিটি কত জাস্ট বিফোর টাইট, v0 এর ভেলোসিটি কত, 0 এর ভেলোসিটি। 0 কোনো ডাউট আছে? না না কোনো ডাউট আছে? নেই। আচ্ছা, এবার মন দিয়ে শোনো, যখন এইটা টাইট হবে, এইটা মানে এই স্ট্রিংটা, তখন এই দিকে আর এই দিকে জে লাগবে, হ্যাঁ টি লাগবে, তার জন্য জে লাগবে, রাইট? হ্যালো, তাই তো? হ্যাঁ এবার দেখো ঠিক আগেরটার মতো এই যে মাসটা, এই 3m মাসটা, এ কোন একটা আরবিটারি ডিরেকশনে যেতে চাইবে না? ভেবে বলো, হ্যাঁ কোন একটা আরবিটারি ডিরেকশনে যেতে চাইবে কি চাইবে না? ঠিক, চাইবে আমি ধরলাম ও এইরকম একটা আরবিটারি ডিরেকশনে যেতে চাইছে, এইরকম একটা আরবিটারি ডিরেকশনে যেতে চাইছে, এটা হচ্ছে ভি। ঠিক, হ্যালো। এবারে এই যে আরবিটারি ডিরেকশনে যেতে চাইছে, আমি এর দুটো কম্পোনেন্ট করছি। ঠিক, দেখো এর দুটো কম্পোনেন্ট করছি। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। না স্যার। আছে কোনো না। ডাউট? বলো, আছে কোনো ডাউট? না স্যার। ওকে, আমি এইটাকে বলছি V3, এইটাকে বলছি V4। জাস্ট নাম দিলাম দিয়া, জাস্ট নাম দিলাম। ওকে, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো এখন। না স্যার। ওকে, এবারে মন দিয়ে শোনো, যখনই এ টাইট হবে, মন দিয়ে শোনো টাইট, তখন এই পার্টিকেলটা এই স্ট্রিং বরাবর যেতে চাইবে, হ্যাঁ চাইবে তো? এবার দেখো আমি ধরলাম এই স্ট্রিং বরাবর তো যেতে চাইছেই, তাহলে এর দুটো কম্পোনেন্ট থাকবে ভেলোসিটির, এইদিকে আমি ধরলাম V2, এইদিকে আমি ধরলাম V1। তোমাদের এখনো যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। না স্যার বলো বলো। সেকেন্ড পার্টিকেলটা মানে কি স্ট্রিং এর along যাবে? সেকেন্ড পার্টিকেলটা স্ট্রিং বলো। এর along যাবে? আইডিয়ালি স্ট্রিং এর যাবে, তো এই দিকে যদি যায় তার তো দুটো কম্পোনেন্ট থাকবে, V1 আর V2। মানে হ্যাঁ দুটো কম্পোনেন্ট, আমি দুটো কম্পোনেন্ট ভেঙে নিচ্ছি, হ্যাঁ, তাই তো? এই পার্টিকেলটার বলো তো কোন ভেলোসিটি থাকবে? শুধু খালি হরিজন্টাল। V1ই থাকবে না? হ্যাঁ হ্যাঁ। কি আমি বোঝাতে পারছি? হ্যাঁ কোনো হ্যাঁ। ডাউট থাকলে আমাকে বলো। না স্যার। এবারে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে? কোনো না external? তাহলে বিফোর তোমার ইম্প্যাক্ট, মানে বিফোর টাইট আর জাস্ট আফটার টাইট, এটাকে ইনিশিয়াল, এইটাকে ইনিশিয়াল আর এইটাকে ফাইনাল ধরে আমি
মোমেন্টাম কনজার্ভ করতে পারি? হ্যাঁ আচ্ছা, সবার আগে বলো তো এখানে কটা ভেরিয়েবল? স্যার 4টে। পাঁচটা আছে, টেনশন আর ওটা। যে বার করলেই তো টেনশন বেরিয়ে যাবে। হ্যাঁ ওই তো, হ্যাঁ 5টা। কটা ইকুয়েশন লাগবে? 5টা। কারেক্ট। দিস প্রবলেম ইজ সো গুড। ঠিক, এবার এইটা তো তোমাদের আমি বুঝিয়ে দিলাম, তোমরা এই প্রবলেমটা এবার আমাকে এক এক করে ইকুয়েশন নিজে নিজে লেখার চেষ্টা করো তো, নিজে নিজে। কিরকম? সবার প্রথমে তোমরা আমাকে বলো এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টাম কি হবে, মোমেন্টাম কনজার্ভটা কি লিখবো এক্স অ্যাক্সিস বরাবর? বলো। বিফোর বিফোর টাইট কত ছিল? 3m into v naught is equal to m into v1 plus 2m into v1 plus 3m into v3. অ্যাবসলিউটলি ফাইন। এবার বলো তো ওয়াই অ্যাক্সিস বরাবরও কি মোমেন্টাম কনজার্ভড হবে? হ্যাঁ। কি হবে তাহলে? ইনিশিয়ালি 0 ছিল, 0 ইকুয়াল টু 2m ইন্টু মাইনাস v2। ভেরি গুড। কেন? একই ডাইরেকশনে করার জন্য। গুড গুড। তারপরে 3m 3 into v4. V4 এ কি কোনো মাইনাস সাইন আসবে? না স্যার। একদম ঠিক বলেছে। এই তোমরা সবাই বুঝতে পেরেছো কেন এখানে মাইনাস সাইনটা আসবে? আরে এই যে V2টা নিচের দিকে আছে, তাই তো আমাকে ওয়াই অ্যাক্সিস বরাবর করতে বলেছে, যেহেতু নিচের দিকে আছে সেই জন্য মাইনাস নিয়েছি টোটাল মোমেন্টামে। এই অবধি কি তোমাদের মধ্যে কোনো ডাউট আছে? না। এবার না স্যার। এই যে এই স্ট্রিংটা এই পয়েন্টের দুটো ভেলোসিটি কম্পোনেন্ট v1 v2, আর এই পয়েন্টের দুটো ভেলোসিটি কম্পোনেন্ট v3 v4, তাই তো? হ্যাঁ। বলো বলো বলো। এই যে 2m আর 3m এর, দেখো 2m এর কি বলো v1 v2, আর 3m এর বলো v3 v4 না? হ্যাঁ যেটা বলছি সেটা শোনো। তাহলে এই 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 স্ট্রিংটা যদি টাইট থাকে তাহলে অ্যালং দা স্ট্রিং ভেলোসিটি কম্পোনেন্ট গুলো ইকুয়াল হবে না? দুটো এন্ডের ভেলোসিটি কম্পোনেন্ট গুলো ইকুয়াল হবে না? ভেবে বলো। হ্যাঁ স্যার। ইকুয়াল হবে? হ্যাঁ। রূপকথা বলো বলো। তো রূপকথা কোন- বলো, কি জিজ্ঞেস করছো? তো কোনটা ইকুয়াল হওয়ার কথা বললে? আমি বললাম যে অ্যালং দা স্ট্রিং এই দুটো পয়েন্টের ভেলোসিটি কম্পোনেন্ট সেই v1 cos θ 1 v2 cos θ 2 ইকুয়াল হবে না? হ্যাঁ। এবার বলো, আমি তো বেসিক্যালি এই পয়েন্টে যে ভেলোসিটি তাকে দুটো ভাগে ভেঙে নিয়েছি, আর এই পয়েন্টে দুটো ভাগে ভেঙে নিয়েছি। এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাই তো? এই হ্যাঁ। অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা 60, তাই তো? এবার দেখো তো এই পয়েন্টের অ্যালং দা স্ট্রিং ভেলোসিটি কত? v1 হ্যাঁ v1 cos cos 60 হ্যাঁ প্লাস v2 v2 cos। cos 30। ভেরি গুড। এবার বলো তো এই পয়েন্টের ভেলোসিটি কম্পোনেন্ট কি হবে? v3 cos 60। ভেরি গুড। তারপরে মাইনাস v4 sin 60। হ্যাঁ বলো বলো বলো, বা cos 30, হ্যাঁ cos 30। মানে এই অ্যাঙ্গেলটা তখন তো 30। হ্যাঁ তাহলে এই v4 এর এই বরাবর v4 cos 30 না, কিন্তু v4টা উল্টো ডিরেকশনে না? আমাকে এই অ্যালং দা স্ট্রিং এই ডিরেকশনে নিতে হবে না? সবাইকে আমি এই ডিরেকশনে নিয়েছি। হ্যাঁ স্যার। থার্ড ইকুয়েশনটা কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ। যদি থার্ড ইকুয়েশনে কোনো ডাউট থাকে আমাকে বলো। না স্যার। নেই তো? না। আচ্ছা, এইবারে আমি ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগাবো। কার জন্য? ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগাবো। ইম্পালস মোমেন্টাম থিওরেম লাগাবো কার জন্য? 3m মাসের জন্য। 3m মাসের জন্য। এবার দেখো আমি 3m মাসটাকে একটু আলাদা করে ড্র করছি। এটা 3m মাস, এইদিকে জে লেগেছে, জে
তাই তো? জের দুটো কম্পোনেন্ট থাকবে, হ্যাঁ রাইট? তাহলে 3m মাসের এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমাকে ইম্পালস মোমেন্টাম লিখে দেখাও তো। নিজেরা লেখো এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর নিজেরা লেখো, তারপর আমরা মেলাবো যে আমরা ঠিক লিখেছি কিনা। নিজেরা লেখো, তারপরে হয়ে গেলে আমাকে বলবে যে হ্যাঁ দাদা এবার হয়ে গেছে। আমরা লিখেছো? না স্যার। ধীরে ধীরে লেখার চেষ্টা করো। স্যার ওই জে এর সাথে ওই এক্স কম্পোনেন্টের অ্যাঙ্গেলটা 60 হবে তো? জের সাথে এক্স কম্পোনেন্ট, না না না, এই তো, এই দেখো না, এইটা তো জে, তার মানে এইটা হচ্ছে 60। ও। তাহলে দেখো তো এক্স অ্যাক্সিস বরাবর জে cos 60, কিন্তু এই বরাবর না, এটা এই যে এইটা। হ্যাঁ এবার দেখো চেঞ্জ ইন মোমেন্টাম 3m, বলো তো ফাইনাল মোমেন্টাম কোন দিকে? এই দিকে v3। ইনিশিয়াল মোমেন্টাম কোন দিকে? সেম দিকেই, হ্যাঁ মাইনাস ভি নট। বলো তো এই মোমেন্টাম চেঞ্জটা 1 নাম্বার ডিরেকশনে না 2 নাম্বার ডিরেকশনে? ভেবে বলবে। মোমেন্টাম চেঞ্জটা 1 নাম্বার ডিরেকশনে না 2 নাম্বার ডিরেকশনে? স্যার 1 নম্বরে হচ্ছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, 1 নাম্বারে হচ্ছে। কেন 1 নাম্বারে হচ্ছে রূপ কথা বুঝতে পেরেছো? দেখো v3টা ডান দিকে আছে, তাই না? আমি বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ করি, আমি নিউমেরিক্যালি আমি জানি না, কিন্তু v3টা তো ডান দিকে অলরেডি জানি। সেখান থেকে যদি আমি পরেরটাকে বিয়োগ করি বা মাইনাস করি, বুঝতে পারছো? তাহলে হ্যাঁ। বড়টা যেদিকে থাকবে সেই দিকেই ডিরেকশন না? হ্যাঁ এবার বলো যে বা দিকে আর মোমেন্টাম চেঞ্জ ডান দিকে ইকুয়াল টু যদি দিই, এখানে একটা মাইনাস সাইন আসতে হবে কি হবে না? হবে। গুড। হ্যাঁ। এবার বলো তো যে সাইন থিটাটাকে, সাইন 60টাকে কি লিখবো? স্যার কিন্তু হুম। ওই এর জন্য তো এক্স এর দিকে ওটা জে সাইন 60 হচ্ছে। কোনটা? জে এর কম্পোনেন্টটা এক্স এর জন্য সাইন ও 60 হো, আই এম জে এর কম্পোনেন্ট। স্যার তুমি 60 ডিগ্রিটা ভুল দিয়েছো, ওটা ও এক্স এক্স। দাঁড়া, হ্যাঁ এটা স্যার। 30 ডিগ্রি হবে, হ্যাঁ ওটা হ্যাঁ। 30। দেখো, আর এটা 60 হবে। এবার ঠিক আছে। হ্যাঁ আচ্ছা বলো তো ওয়াই অ্যাক্সিস বরাবর কি লিখবো? স্যার 3m v4 ই তো লিখবো। -0 না? কেন? হ্যাঁ। ইনিশিয়ালি ওয়াই অ্যাক্সিস বরাবর 0 ছিল। হ্যাঁ হ্যাঁ কটা ইকুয়েশন পেলে? দুটো। টোটাল পাঁচটা। 5টা। হ্যাঁ। তার মানে এই কটা সলভ করা যাবে? হ্যাঁ স্যার এবার যাবে। এইটা বার করতে বলেছে না? এইটা মানে কি জানো এই প্রবলেমে? রুট কোনটা কোনটা বলো তো, কি কি বার করতে হবে? V4 আর V3। এই ছিল প্রবলেমটা। এবার বলো ইকুয়েশন গুলো তো লিখতে পারলে, তারপরে সলভ করতে গিয়ে ওয়াট লেগে যাবে না? ভেবে দেখো। কিন্তু অনেক। তুমি যদি এই 5টা ইকুয়েশন লিখতে পারো না, যদি 10 থাকে তোমাকে 8 তো দেবেই, 8 তো দেবেই। তখন সাবজেক্টিভ ছিল। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। এখন সাবজেক্টিভ আসে? আরেকবার বলো। হ্যাঁ এখনো এরকম না 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 সাবজেক্টিভ না, কিন্তু এখন সাবজেক্টিভ আসে না, কিন্তু এখন কিন্তু কোয়েশ্চেন আরো টাফ হয়, আরো টাফ হয়। কিরকম? ধরো এই পুরো প্রবলেমটা দিয়ে দিল,
ঠিক? হ্যাঁ দিয়ে তোমাকে বলল এই ইম্পালস মোমেন্টাম থিওরেম দিয়ে এই 3m এর এক্স অ্যাক্সিস বরাবর ইকুয়েশন লেখো, মানে ইকুয়েশন দিল, এবার 4টে অপশন দিল, কোনোটায় মাইনাস দিল, কোনোটায় প্লাস দিল, ঠিক আছে? কিন্তু হ্যাঁ তবু তোমাকে ফুল জিনিসটা করতে হবে। বা এরকম দিয়ে বললো যে এর মধ্যে কোন ইকুয়েশন গুলো কারেক্ট। ধরো এই 4টে ইকুয়েশন দিয়ে দিল, কি বললাম বুঝলে, এখান থেকে 4টে ইকুয়েশন দিয়ে দিল, বললো কোন হ্যাঁ ইকুয়েশন গুলো কারেক্ট। ওয়াট লেগে যাবে, ওটা আরো টাফ, তাই হ্যাঁ না? এবার ধরো এটা ধরো প্লাস দিয়ে দিল কোনোটায়, এবার বলো তোমাকে সবগুলো করে করে দেখতে হবে না? মানে হ্যাঁ তখনও ফান্ডা থাকলে পারবে, এখনো ফান্ডা থাকলে পারবে, নইলে যেই অ্যাডভান্স হবে না, পরিষ্কার কথা। ওই মানে কেউ যদি এইটা ভাবে যে আরে এখন তো এমসিকিউ হয়ে গেছে, এমসিকিউ তে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, এমসিকিউ আরো টাফ হয়েছে। ওকে, চলো, এই ছিল আমাদের ইম্পালস মোমেন্টাম থিওরেমের কনসেপ্ট, স্পেশালি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড তোমার কি বলে ইম্পালস মোমেন্টাম থিওরেম। একটু একটু আইডিয়া এসছে ডিয়ার? হ্যাঁ দেখো, এই আইডিয়া কিন্তু তোমাদের কাজে লাগবে এবং করতে হবে প্রচুর প্র্যাকটিস করে করে, ছোট ছোট ইকুয়েশন লিখে লিখে। আমি বুঝতে পারলাম, ছোট ছোট ইকুয়েশন লিখে লিখে। ওকে, আচ্ছা চলো এবার আমরা কলিশন শুরু করব। কলিশন, আচ্ছা কলিশন শুরু করার আগে আমাকে একটা কথা বলো, আমরা সোমবার দিন কখন থেকে ক্লাস করতে পারবো? 3টে। তার আগে? উম, হ্যাঁ স্যার তার আগে। তোমাদের কি স্কুল আছে ওই দিন? স্যার না, সেদিনকে স্কুল নেই, মানে স্কুলে যেতে হবে অ্যাডমিট কার্ড নিতে। কটায় যেতে হবে, কটায় ফিরবে? 11টায় যেতে হবে, 12টায় ফিরে। 12টায় ফিরে আসবে তো? হ্যাঁ ঠিক আছে, শোনো আমি ওই দিন মন দিয়ে শোনো, কালকে ক্লাস নেব আর মানডে ক্লাস নেব। মানডে আমি 2:30 থেকে 4টে অব্দি ক্লাস নিতে চাইছি, 1.5 ঘন্টা। সবাই কি কমফোর্টেবল? হ্যাঁ স্যার। তাহলে আমি কলিশনটা ফুললি শেষ করে দিতে পারবো। ওকে, এই এখানকার একটা জিনিসই বাকি থাকবে, সেটা হচ্ছে ভেরিয়েবল মাস সিস্টেম, যেটা আমি পরে করাবো তোমাদের মানে এক্সামের পরে। আজকের 1 ঘন্টা চাই, 1 ঘন্টা, হ্যাঁ এখন 1 ঘন্টা চাই, কালকের 1 ঘন্টা চাই, কালকে ওই 2 ঘন্টা বা 2 ঘন্টা 15 মিনিট চাই, আর তার পরের দিনের আমার ওই 1 ঘন্টা 45 মিনিট মতো চাই। আচ্ছা ওই দিন যদি আমি 2টো থেকে ক্লাস নিই, কোনো অসুবিধা? না রূপকথা, অর্ক, অর্ণব, না স্যার। ঋষিকা, শ্রেয়া, কারণ ওই দিনটা আমাকে পুরো ইয়েটা শেষ করতে হবে, এই কলিশনটা। ইজি ইজি কনসেপ্ট, ইজি। যেটা টাফ কনসেপ্ট সেটা আমি পরীক্ষার জন্য রেখে ইয়ে করে দেবো। মানডে দুপুরবেলা 2টো থেকে 4টে ওই পর্যন্তই আমার লাস্ট ক্লাস তোমাদের বিফোর ইওর এক্সাম। বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ স্যার। সেই জন্য আর আমি বুঝতে পারছি না ওই দিনটা, কারণ ওই দিনটা আমি 4টের পরে এগোতে পারবো না, কারণ 4:15 থেকে আমাকে তোমাদের সিনিয়রদের একটা ক্লাস নিতেই হবে, তোমাদের সিনিয়রদের, ওদেরও বোর্ড এক্সাম 12 যারা, বুঝতে পেরেছো? ওদের আমি একটা মানে প্রমিস করেছি যে ওদের একটা টপিক আছে যেটা আমার 2 ঘন্টা লাগবে শেষ করতে, সেটা আমি করিয়ে দেবো, কিন্তু সেদিন আমাকে করাতেই হবে অনলাইনে। স্যার, আচ্ছা যদি বলো। প্রবলেম না থাকে তাহলে সকালবেলাও ক্লাস নিতে হবে। সকালবেলায়? সকালবেলা কটা থেকে? 8টা। না 8টায় হবে না, তুমি 12টায় যাবে বললে, না স্যার না, 11টায় যাবে হ্যাঁ অ্যাডমিট কার্ড আনতে। কোনো প্রবলেম নেই, আমার প্রবলেম নেই, 2টোতে করে। 2টো থেকেই করি, 2টো থেকেই করি, ঠিক আছে? না, হ্যাঁ বললো না যে 4টের পর হবে হ্যাঁ না। আমি ওটাই 4টের পর আমি 1 মিনিট দিতে পারবো না, কারণ ওদের আমি 4:15 থেকে ক্লাস শিডিউল করেছি, কারণ ওটা আমাকে করাতেই হবে, ওদের বোর্ড এক্সাম, বুঝতে পেরেছো? তোমাদের মতো হ্যাঁ একটা টপিক আসবে যেটা আমাদের করানো হয়নি, আমি বলেছি করিয়ে দেবো। ঋষিকা ক্লিয়ার? ঋষিকা, হ্যাঁ স্যার। 2টো থেকে প্রবলেম আছে? স্যার আমার তো অসুবিধা নেই। অসুবিধা? না স্যার, অসুবিধা নেই। ঠিক ঠিক ঠিক, ওই দিন আমাদের লাস্ট ক্লাস, কালকে আর তার পরের দিন। ওকে, এই কলিশনটা শেষ করব, চলো স্টার্ট করছি। তোমাদের এতদিন যা প্রবলেম করিয়েছি না এই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম দিয়ে, সব থেকে ইজি হচ্ছে কলিশন। ওকে, এখানেও সেই একই কনসেপ্ট লাগবে কিন্তু অনেক ইজি ওয়েতে। দেখো কলিশনটা অনেক ইজি। যেটা টাফ কনসেপ্ট সেটা হচ্ছে ভেরিয়েবল মাস সিস্টেম, সেটা এই এই চ্যাপ্টারের আন্ডারেই পড়ে,
এই চ্যাপ্টারের লাস্ট টপিক, যেটা আমি তোমাদের ইসের পরে করাবো, বোর্ডের মানে তোমাদের এই 15 ডিসেম্বরের পরে। ওকে, তাহলে কলিশন স্টার্ট করছি, মন দিয়ে শুনবে, ইজি কনসেপ্ট, শুধু দেখো। একটা বডি আছে এ, আর একটা বডি আছে বি, রাইট? এবার এ এই দিকে আসছে, বি এই দিকে আসছে, এদের মধ্যে কলিশন হবে কি হবে না? হবে। কোনো ডাউট আছে? এবারে শোনো, এটা হচ্ছে বিফোর কলিশন, তাই না? বলো তো, যখন কলিশনটা হবে, মানে এটা ডিউরিং কলিশন না? হ্যাঁ স্যার। যদি ডিউরিং কলিশন হয় তাহলে ভেবে দেখো, এটা এ, এটা বি, বি এ কে এই দিকে একটা ফোর্স দেবে, আবার এ বি কে এই দিকে একটা ফোর্স দেবে। দুটো ফোর্সের ভ্যালু কি সেম হবে? হ্যাঁ। পুরোটাকে যদি সিস্টেম নিই তাহলে এই ফোর্সটা কি ফোর্স হবে? ইন্টারনাল। ইন্টারনাল। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারবো? হ্যাঁ। হ্যাঁ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কলিশনের 99% প্রবলেমে আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারবো। 99%। কোথায় লাগাতে পারবো না সেরকম প্রবলেম আসলে আমি তোমাদের বলে দেবো। ধরে নাও 100%, বলো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড কি ভ্যালিড না? ভ্যালিড। এবার বলো তো, এরা যে সময় কোলাইড করবে, ধরলাম আমি সেই টাইমটা, মানে যে কলিশন টাইম, সেটা কি খুব স্মল না খুব লার্জ? স্মল। ভেরি গুড। তাহলে এই এন গুলো কি ইম্পালসিভ না নন ইম্পালসিভ? ইম্পালসিভ। কোনো ডাউট রাখলে বলো। না স্যার। এবারে বলো, কলিশন হওয়ার জন্য কি দুটো ফিজিক্যাল কন্ট্যাক্ট নেসেসারি? ফিজিক্যাল কন্ট্যাক্ট কি নেসেসারি? হ্যাঁ। না, না। ফিজিক্যাল কন্ট্যাক্ট নট, আমি কি বুঝতে পারলাম? ফিজিক্যাল কন্ট্যাক্ট নট নেসেসারি কেন? কেন? আচ্ছা, তোমরা কেমিস্ট্রিতে আলফা পার্টিকেলটা পড়েছো? আলফা পার্টিকেল, ধরো এইটা মনে আছে, সেই আলফা পার্টিকেল, হ্যাঁ। গোল্ড ফয়েল, এখান থেকে তুমি হিলিয়ামকে ইয়ে করছো, আলফা পার্টিকেলকে, তাই না? এটা হ্যাঁ। যদি নিউক্লিয়াস হয়, ও গিয়ে রিপেল করে চলে আসে না? হ্যাঁ। একে কি টাচ করে? না, কলিশন হচ্ছে? এটা তো রিপালশন। রিপালশন, তাতে কি হয়েছে? রিপালশনটা তো ফোর্সের যে নেচার, কিন্তু কলিশন তো হচ্ছে, এর সাথে এটা কোলাইড করেই তো বাপাস হয়েছে। কলিশন না হলে কেউ বাপাস আসতো? না। বুঝতে পারলাম? হ্যাঁ। আমাদের স্যার। সিলেবাসে যা আছে সেখানে কন্ট্যাক্টই হবে, কিন্তু কলিশন মানেই যে আমাদের ফিজিক্যাল কন্ট্যাক্ট হতে হবে তা নয়। এই যে প্ল্যানেট বা মানে ওগুলো কি বলে, ধূমকেতু যেগুলোকে বলে বাংলায়, বলো টেরেস্ট্রিয়াল যে বডিগুলো, ওগুলো ধরো এখানে একটা আর্থ, তোমরা মাঝে মাঝেই শুনবে যে কোনো একটা ধূমকেতু এই দূর দিয়ে চলে গেছে, সেটা অনেক দূর দিয়ে, তাই না? হ্যালো, হ্যাঁ। এগুলো কিন্তু এক একটা কলিশন। হ্যাঁ, নট ফিজিক্যাল কন্ট্যাক্ট। আমি কি বোঝাতে পারলাম একটু? হ্যাঁ। বলো। আচ্ছা, এবার দেখো আমরা এই কলিশনটাকে মেইনলি দুটো ভাগে ডিভাইড করছি। দেখো কলিশনটাকে, একটা হচ্ছে অন দ্য বেসিস অফ ওরিয়েন্টেশন, দেখো, আর একটা হচ্ছে অন দ্য বেসিস অফ রিফরমেশন। নামগুলো এরকম, কিন্তু ঘটনাটা বললে অতটা টাফ লাগবে না। ওকে, এবার দেখো ওরিয়েন্টেশন, এখানে আমরা একে দুটো ভাগে ভাঙছি। এই ওরিয়েন্টেশনে দুটো হয়, আর এই রিফরমেশনটা আমি পরে করাচ্ছি, আগে ওরিয়েন্টেশনটা বুঝিয়ে নিই। এক, হেড অন। দুই, অবলিক। কি বললাম? হেড অন আর অবলিক। এবার আমি তোমাদের হেড অন আর অবলিকটা একটু বোঝাই, মন দিয়ে শোনো। এই যে দুটো বডি আসছে একে অপরের দিকে, এইটা V1, এইটা V2, ঠিক? হ্যালো হ্যালো, দেখো এইটা V1, এইটা V2, ঠিক? বলো। হ্যাঁ। এবারে এই যে V1 আর V2, মন দিয়ে শোনো, এই V1 এর যে ভেলোসিটি, এই লাইন যে, এইদিকে একটা লাইন, এইদিকে একটা লাইন,
এই ক্ষেত্রে দেখো এই যে V1 এর যে লাইন আর V2 এর যে লাইন, একে বলে লাইন অফ মোশন। ঠিক, লাইন অফ মোশন। আমি কি বোঝাতে পারলাম? এবারে বলতো না, যদি এই দুটো লাইন অফ মোশন কোয়েনসাইড করে যায়, তাহলে যে কলিশনটা হয় তাকে কি বলে? হেড অন কলিশন। আমি কি বোঝাতে পারলাম? বলো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, বেসিক্যালি এটা একটা মানে কি বলবো, একটা ইন্টারপ্রিটেশন। অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা অন্য জায়গা থেকে আসে। কিরকম? যখন এরা কোলাইড করবে তখন এইরকম হবে কোলাইড করার পরে। হ্যাঁ, এবার দেখো, কোলাইড করার পরে এদের যে দুটো সেন্টার, এই সেন্টারকে আমি জয়েন করে দিতে পারবো। হ্যাঁ এই হুম। সেন্টার বরাবরই আমার এই এন ফোর্সটা লাগবে না, যে হ্যাঁ, কলিশনের ফোর্স। এই যে দুটো সেন্টারকে যে জয়েন করেছি, এই লাইনটাকে বলে লাইন অফ ইম্প্যাক্ট। কি বললাম? লাইন অফ ইম্প্যাক্ট। সব আস্তে আস্তে ক্লিয়ার হবে। এবার এই লাইন অফ ইম্প্যাক্টটাকে দেখো এন লাইনও বলে। কেন বলতো? নর্মাল লাইন। কেন বলতো? তুমি এই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট ড্র করো, এইটা তার নর্মাল না, সেজন্য এন লাইন বলে। আর এই ট্যানজেন্ট বরাবর যে লাইন, তাকে টি লাইন বলে, বা ট্যানজেন্ট লাইন। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো। হ্যাঁ স্যার, এবারে অরিজিনালি লাইন অফ মোশন আর লাইন অফ ইম্প্যাক্ট যদি সেম হয়, তাহলে সেটাকে হেড অন কলিশন বলে। কি বললাম? লাইন অফ মোশন আর লাইন অফ, কি বললাম? লাইন অফ মোশন আর লাইন অফ, বলো, ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট। তার মানে হেড অনের জন্য আমি কি বলবো? হেড অনের জন্য কি বলবো? লাইন অফ মোশন অ্যান্ড লাইন অফ ইম্প্যাক্ট। এবার এইটাকেই যদি আমি তোমার কি বলে, এইটাকেই যদি আমি জেনারেলাইজ করি, তাহলে দেখবো দুটো বডির যদি লাইন অফ মোশন কোয়েনসাইড করে যায়, তাহলেই হেড অন কলিশন হয়। আমি কি বোঝাতে পারছি? বলো। হ্যাঁ আচ্ছা, এই অবধি ক্লিয়ার? হ্যাঁ এবার দেখো অবলিক। এ এইদিকে V1 এ যাচ্ছে, এ এইদিকে V2 তে যাচ্ছে। এবার বলো, এই দুজনের লাইন অফ মোশন কি সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। যদি ডিফারেন্ট হয়, তখন ওরা ইন জেনারেল এই দুটো লাইন অফ মোশন কি এক্স অ্যাক্সিস বরাবর? হ্যাঁ এবার যখন ওরা কোলাইড করবে, এইরকম কোলাইড করবে না? এই যে এরকম, এই যে হ্যাঁ এ স্যার, এখানে লাগাবে না গিয়ে? হ্যাঁ স্যার, এই দুটো পয়েন্টকে যদি আমি যোগ করে দিই, এই লাইনটাকে আমি কি বলবো? লাইন অফ, এক্ষুনি বললাম, দুটো সেন্টারকে জয়েন করলে যে, কারণ এখন তো আমার এখানে এনটা এই ডিরেকশন বরাবর কাজ করবে। লাইন অফ ইম্প্যাক্ট। ভেরি গুড। এবার বলো তো, লাইন অফ ইম্প্যাক্ট আর লাইন অফ মোশন সেম? ডিফারেন্ট। তাহলে এটা অবলিক না হেড অন? অবলিক। কোনো যদি ডাউট থাকে বলো। না না স্যার, বলো তো এটাই কি হবে? ওপর থেকে একটা বল আসছে, এইটা কি? এইটা ওয়াই অ্যাক্সিসটা কি? লাইন অফ ইম্প্যাক্ট না লাইন অফ মোশন? লাইন অফ লাইন। লাইন অফ মোশন। যখন আমি এখানে হিটটা করেছে, তখন এই এনটা এই বরাবর কাজ করেছে। হ্যাঁ তাহলে এইটা কি? স্যার, অবলিক। না, এটা কি 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 লাইন অফ, ইম্প্যাক্ট। বা টি লাইন না? হ্যাঁ না, এন লাইন। স্যার, লাইন অফ, হ্যাঁ লাইন অফ ইম্প্যাক্ট তো ইন লাইন। হ্যাঁ আর এইটা তখন টি লাইন না? হ্যাঁ অবলিক না নর্মাল? স্যার, অবলিক। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। না স্যার। বোঝা গেছে অবলিক আর হেড অনের মধ্যে কি ডিফারেন্স? হ্যাঁ স্যার। ওকে, অবলিক আর হেড অনের মধ্যে কি ডিফারেন্স? তাহলে আমাদের অবলিকটাও সিলেবাসে আছে, হেড অনটাও আছে। স্যার, বলো। এই ইনক্লাইনের উপর লাইন অফ মোশনটা কার হলো? এক্স্যাক্টলি। দেখো, এই যে এ তো চুপচাপ দাঁড়িয়ে আছে, তাই না? হ্যাঁ এই যে এইটা ওয়েজটা, এর কোনো ভেলোসিটি আছে? না তাহলে এর কোনো লাইন অফ মোশন নেই। লাইন অফ মোশন কার আছে? শুধু এই বডিটার, যেটা উপর থেকে পড়ছে। হ্যাঁ তাহলে দেখো, অবলিকে আমি বলতে পারি লাইন অফ মোশন নট ইকুয়াল টু লাইন অফ ইম্প্যাক্ট। হ্যাঁ
ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। না স্যার। কোনো রকম যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। না স্যার। না স্যার। শিওর নেই? হ্যাঁ। ওকে, এবারে তোমরা একটা জিনিস বলো, হেড অন কলিশনটা যখন হবে, হওয়ার পরেও এরা লাইন অফ ইম্প্যাক্ট বরাবরই মুভ করবে না? হ্যাঁ, হ্যাঁ। লাইন অফ ইম্প্যাক্ট। তাহলে এটাকে আমি 1D কলিশন বলতে পারি? হ্যাঁ স্যার। আর অবলিক হলে সেটা 2D হয়ে যাবে না? প্লেনে মুভ করবে না? হ্যাঁ। অনেক বইতে এটা 1D 2D হিসেবে করে করা আছে, অনেক বইতে, অনেক বইতে। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। না স্যার। আচ্ছা, এইবারে আমি তোমাদের একটা এই কলিশনের জন্য একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করব, এর নাম ই। এই ই কে বলে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনকে কিভাবে ডিফাইন করা হয় শোনো। ইম্পালস অফ রিফরমেশন divided by impulse of deformation. আমি 101% শিওর তোমরা কিচ্ছু বুঝতে পারোনি, am I right? হ্যাঁ। এটাই আমার গোল ছিল। ওকে, এইবারে এটা একটা জাস্ট ডেফিনেশন বললাম, এবার এইটাকে আমি বোঝাবো। এইটাকে বোঝানোর আগে তোমাদের একটা কথা বলতে চাই। তোমরা যদি তোমাদের বইগুলো খোলো তাহলে দেখবে এই ডেফিনেশনটা লেখা নেই। ওখানে যে ডেফিনেশনটা লেখা আছে ওটা আমি করাবো একদম, মানে এটার থেকেই ওটাকে ডিরাইভ করা হয়, কিন্তু ওই যে ডেফিনেশনটা লেখা আছে ওটা ঠিক নয়, ওটা ঠিক নয়। ডেফিনেশন হচ্ছে এইটাই। কেন সেটা আমি বলছি, মন দিয়ে শোনো। পুরো ব্যাপারটা একদম কি বলে, পুরো ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে শোনার চেষ্টা করো, সব বুঝতে পারবে। আমার কাছে 3টে বল আছে, 3টে বল। একটা আয়রন, আর একটা রাবার, আর একটা আটার গোলা। মা রুটি বানানোর সময় যে আটার গোলা ব্যবহার করে। ওকে, এবার বলো তো, যদি আমি রাবারের বলটাকে ছেড়ে দিই, সবাইকে আমি সেম হাইট থেকে ছাড়ছি, যদি আমি রাবারের বলটাকে ছেড়ে দিই ও ড্রপ খাবে? হ্যাঁ। আচ্ছা, আয়রন বলটাকে যদি ছেড়ে দিই ও ড্রপ খাবে? না। খাবে, অত্যন্ত কম উঠবে, অত্যন্ত। ভেবে দেখো। হ্যাঁ। কি ঠিক না? হ্যাঁ স্যার। এবার বলো যে এই আটার গোলা, একে ছেড়ে দিলে ও কি আটকে যাবে না? হ্যাঁ। এ কি ড্রপ খাবে? একদমই না। এবার বলো, এই 3টে একই হাইট থেকে আমি ছেড়ে দিয়েছি, একই মাস, ফ্লোরের সাথে কন্ট্যাক্ট হওয়ার পরে 3টে কি সেম বিহেভ করেছে? না। গুড, না। গুড। তাহলে ডেফিনেটলি ভেবে দেখো, এই মেটেরিয়ালের উপরে এমন কিছু একটা জিনিস ডিপেন্ড করে যেটা কলিশনে হিট করার পরে কতটা উঠবে কি নামবে, কতটা উঠবে সেটা ডিটারমাইন করে। এম আই রাইট? হ্যাঁ। বুঝতে পেরেছো? আচ্ছা, বলো তো, এই এরা কত ভেলোসিটিতে আসছে তার উপর কি ডিপেন্ড করে? না। করে না। না। কিন্তু কার উপর ডিপেন্ড করে? এই ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, তাই না? হ্যালো, তাই না? বলো। হ্যাঁ। আচ্ছা, এই যে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, মানে ফ্লোরের সাথে হিট করার পরে ও কিভাবে বিহেভ করবে, সেটা এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন থেকে অনেকটা জানা যায়। তাহলে বলো তো, এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনটা এর ভেলোসিটির উপর ডিপেন্ড করে করা উচিত, না এর ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করা উচিত? মেটেরিয়াল। কারেক্ট। তোমাদের বইতে এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনটা না ভেলোসিটি দিয়ে বলা আছে, যেটা আমরাও করব। সেই ভেলোসিটি দিয়ে এইখান থেকে আসে, এইখান থেকে ডিরাইভ করা যায়। কিন্তু ডিরাইভ যেটা আমি করেছি, ডিরাইভ যেটা করেছি, সেটা কি অ্যাকচুয়াল ডেফিনেশন হতে পারে? হতে পারে না। আমি কি তোমাদের একটু একটু কিছু বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। তার মানে এইটুকু তো বুঝলাম যে কলিশনে এমন একটা জিনিস আছে যেটা কার উপর ডিপেন্ড করে বলো? ম্যাটেরিয়ালের উপরে, বা যে দুটো সারফেস আর বডির মধ্যে কন্ট্যাক্ট হচ্ছে তার প্রপার্টির উপর, তাই না? তাই না? হ্যাঁ। এবার একটা জিনিস শোনো। আচ্ছা, না, আগে এর এইটুকু তো আইডিয়া এসছে। এবার ইম্পালস অফ ডিফরমেশন কি সব বলবো।
এইটুকু তো একটা আইডিয়া আসছে যে ইটা এই ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, ঠিক? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবারে আমি এগিয়ে যাচ্ছি। দেখো, এবার আমি পুরো একটা সিনারিও করছি। প্রথমে হেড অনটা নিয়েই করছি, মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে মন দিয়ে শোনো, এইটা আমি বলছি বিফোর কলিশন, ঠিক? এইটা বলছি ডিউরিং কলিশন, আর এইটা বলছি অর্ণব একটা কথা আমাকে বলেছে, এখানে আমরা পয়েন্ট মাস কনসিডার করছি তো? ইয়েস, এখানে আমরা পয়েন্ট মাস কনসিডার করছি। এগুলোকে বোঝানোর জন্য আমি বড় করে দেখাচ্ছি। আফটার কলিশন, ওকে? এবার মন দিয়ে শুনবে। আচ্ছা বলো তো, তুমি যদি স্লো মোশনে ব্যাপারটা দেখো, যখন ডিউরিং কলিশন, তখন ওখানে দুদিকে এনফোর্স লাগবে কি লাগবে না? হ্যাঁ, আর লাগবে। এখানে যে ডিটি টাইম ধরে এই কলিশনটা হয়েছে সেটা ভেরি ভেরি স্মল না? হ্যাঁ, মনে থাকবে? হ্যাঁ, এবার আমি যেটা বলছি সেটা শোনো, এই দুটো যখন একে অপরের সাথে লাগবে, হিট করবে, তখন এই দুটো একে অপরের সাথে, মানে এই দুটো ডিফর্ম হয়ে যাবে, বুঝতে পারছো? ডিফর্মড, খুব হ্যাঁ স্লো মোশনে ভাবো, খুব স্লো মোশনে ডিফর্ম হয়ে যাবে, ভাবো, হবে না? এই হ্যাঁ, দুটো যখন একে অপরের সাথে লেগে থাকবে, তুমি দুটো রাবারের বল হিট করেছে ভাবো, দুটো রাবারের বল, রাবারের বল, তাই তো? হ্যাঁ, তাহলে এই বিফোর কলিশন থেকে ডিউরিং কলিশন পর্যন্ত এইটাকে আমি বলি ডিফরমেশন স্টেট। আর তারপরে দেখো, তারপরে এই দুটো একসাথে এরকম চিপকে গিয়ে তারপরে আবার ছেড়ে গিয়ে একে অপরের সাথে বেরিয়ে গিয়ে আলাদা আলাদা মুভ করবে না? বুঝতে পারছি? বলো। হ্যাঁ, তাহলে এইটাকে আমি বলছি রিফরমেশন। আমি কি বোঝাতে পারলাম? ডিফরমেশন কোনটুকু, রিফরমেশন কোনটুকু? আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো, U1 আর U2 এর মধ্যে কে বেশি? U1, আর V1 আর V2 এর মধ্যে কে বেশি? V2, কেন? আরে U1 যদি বেশি না হয় তাহলে তো কোলাইডই করবে না। আর যদি U1 এখানে বেশি হয় তাহলে তো শুধু কোলাইড করতেই থাকবে। এরকম কি হয়? কখনো হয়? মানে ও দাঁড়িয়ে আছে, নে তুই আমাকে মার, আবার ও একটু এগিয়ে যাচ্ছে, নে তুই আমাকে মার, এরকম কি হয়? না, বোঝাতে পারলাম? হ্যাঁ, এইবারে যেটা বিগেস্ট কোয়েশ্চেন, এরা যখন এই যে ডিউরিং কলিশন, ভেবে দেখো স্লো মোশনে, খুব স্লো মোশনে, ঠিক আছে? মানে তুমি এটা ভাবো, তোমার গালে কেউ একটা ঘুষি মেরেছে, ঠিক আছে? তোমার ভাই বা বোন যদি থাকে তাকে বলে, নে ঘুষি মার আমার গালে, ঠিক আছে? তোমার গালটা মোমেন্টারিলি ডিফর্ম হবে কি হবে না? হ্যাঁ, সেইটা হচ্ছে এইটা। এবার একটা কথা বলো, মোমেন্টারিলি যখন ডিফর্মড হবে তখন কি এদের দুজনের আলাদা আলাদা ভেলোসিটি থাকবে না সেম ভেলোসিটি থাকবে? একটাই তো তৈরি হয়ে গেছে, একটাই, দুটো মিলে তো একটাই তৈরি হয়ে গেছে, তাই না? হ্যালো, হ্যাঁ, তাহলে বলো তো, এদের দুজনের একটাই কমন ভেলোসিটি থাকবে না, ভি? ভেবে বলো। মোমেন্টারিলি, এটা মোমেন্টারিলি ভি থাকবে, মোমেন্টারিলি, নট সারা জীবন ধরে, যতক্ষণ ওরা ওই টাচে থাকবে। আমি কি বোঝাতে পারছি একটু একটু? হ্যাঁ স্যার। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। না স্যার এইবারে ডিফরমেশন স্টেটে দেখো 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 দেখো, এই যে ডিফরমেশন স্টেটে, ডিফরমেশন, মন দিয়ে শোনো, ডিফরমেশন স্টেটে বলতো এফ এক্সটার্নাল কত? 0। অ্যাকচুয়ালি ডিফরমেশন হচ্ছে এই বিফোর কলিশন থেকে ডিউরিং কলিশন। বলো ডিউরিং কলিশনে তো দুটোতেই এন এন লেগেছে, হ্যাঁ, তাহলে তো এফ এক্সটার্নাল 0, তাই না? হ্যাঁ, আবার রিফরমেশনেও তো এফ এক্সটার্নাল 0। হ্যাঁ, তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড? হ্যাঁ, কখন ভ্যালিড বলো তো, কখন ভ্যালিড?
বলতে পারবে? সেটা হচ্ছে ডিফরমেশন স্টেটেও ভ্যালিড আবার রিফরমেশন স্টেটেও ভ্যালিড, তাই না? হ্যাঁ তাহলে বলো তো আমি এটা লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v, লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি? হ্যাঁ স্যার। আচ্ছা, ডিফরমেশন স্টেটে কি লিখতে পারি? লিখতে পারি হ্যাঁ ডিফরমেশন স্টেটে এই দুটোকে কম্বাইন করলে আমি কি এইটা লিখতে পারি? মানে ডিউরিং কলিশনটাকে যদি আমি নেগলেক্ট করে দিই, বলতে পারি এইটা কি বলতো? এইটা বিফোর কলিশন আর আফটার কলিশন কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম না? ভেবে হ্যাঁ বলো, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। না স্যার এই অবধি কি কোনো 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 রকম কোনো ডাউট আছে? না যদি কোনো ডাউট না থাকে তাহলে এই যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটা লাগিয়েছি, এইখানে কি আমি ই ই ই ই এর কোনো টার্ম এনেছি? এই যে ই, যেটা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের কথা আমি বলেছিলাম। না এবার দেখো কোএফিসিয়েন্ট রেস্টিটিউশনে আমি কি বলেছিলাম? কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনে ইম্পালস অফ রিফরমেশন, একে যদি আমি জেড ডি বলি, সরি রিফরমেশন জেড আর, আর একে আমি যদি জেড ডি বলি, তাহলে আমি এবারে, এই তোমরা সবাই বুঝতে পারছো তো? ইজি হ্যাঁ, জিনিস। হ্যাঁ ই কে লিখতে পারি জেড আর বাই জেড ডি, বলো লিখতে পারি? হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, এবারে মন দিয়ে শোনো আমি কি করছি। জেড ডি মানে কি বলতো? জেড ডি মানে হচ্ছে, বা জেড আর জেড, আচ্ছা প্রথমে জেড ডি ডিফরমেশন। এই ডিফরমেশনের সময় যে ইম্পালসিভ ফোর্সটা কাজ করেছে সেইটা, মানে আমি কথার কথা মানে যেটা বলছি, জেড ডি ইকুয়াল টু এনডিটি। এম আই রাইট? হ্যালো, হ্যাঁ এবার বলো তো এই যে ডিফরমেশনের সময় এই এনটা দুটোর উপরেই কাজ করেছে না? হ্যাঁ তাহলে দুটোর জন্যই আমি লিখতে পারবো ইম্পালস, বলো লিখতে পারবো? হ্যাঁ আচ্ছা, এবার মন দিয়ে শোনো। যদি আমি, আচ্ছা না, M2 এর জন্য বলি, M2 M2 M2, এই যে M2 পরেরটা, এটা কি বলতো M2 এর মোমেন্টাম চেঞ্জ। হ্যাঁ তাহলে ডিফরমেশনের ফাইনাল মোমেন্টাম কি বলতো? ডিফরমেশনের ফাইনাল মোমেন্টাম ভি, এই যে ডিফরমেশনের এটাই তো ফাইনাল মোমেন্টাম। হ্যাঁ তাহলে আমি কি লিখবো? ভি মাইনাস, কি লিখবো বলো? ভি মাইনাস ডিফরমেশনের ইউ2। ভেবে দেখো। হ্যালো, ইউ2 কেন? আরে বাবা, এই ডিফরমেশনের যখন আমি ইম্পালস লিখছি তখন এইটা হবে ফাইনাল আর এইটা হবে ইনিশিয়াল। এম টুর জন্য ফাইনাল ভি, এম2 জন্য ইনিশিয়াল ইউ2। আমি কি যেটা লিখেছি একদম পারফেক্ট লিখেছি? আগে ভেবে বলো। হ্যাঁ এবার বলো এম2 এই দিকে নর্মালটা কাজ করবে না? তাহলেই তো এম2টা ডান দিকে যাবে। হ্যালো, ফ্রি বডি ডায়াগ্রামে। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে জেডিটাও তো একই ডিরেকশনে হবে, তাই না? হ্যাঁ গুড। তাহলে বলো তো এটা, সরি, এম2 হবে। এই অবধি ক্লিয়ার? হ্যাঁ জেডি, আচ্ছা জেডি তুমি M1 এর জন্য লিখতে পারবে? M1, হ্যাঁ এবার তোকে M1 এ এনটা এইদিকে না? হ্যাঁ তাহলে M1 এর জন্য, দেখো M1 এর জন্য আমি কি লিখবো? মাইনাস এন ডিটি লিখবো না? হ্যাঁ ইকুয়াল টু কি লিখবো বলো? M2 এর ফাইনাল কত M1 বলো? এর ফাইনাল কত? আর সরি 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 M1 হবে সরি 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 M1 এর ফাইনাল কত ভেলোসিটি? V ভি মাইনাস কি লিখবো? U1 গুড। পুরো ইকুয়েশনটা একদম পারফেক্ট, হ্যাঁ বলো একদম পারফেক্ট। হ্যাঁ
তার মানে এইটাই বেসিক্যালি মাইনাস জেডি না, একই তো জিনিস। এই যে এই যে, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ। কোনো ডাউট থাকলে বলতে পারো, এখনো জিজ্ঞাসা করতে পারো। জেডি ইম্পালস অফ ডিফরমেশন। না স্যার। এবারে তোমরা নিজেরা আমাকে বলো তো জে আর কি লিখবো এম টুর জন্য? এম টুর জন্য ভেবে ভেবে, রিফরমেশনের ফাইনাল স্টেট হচ্ছে আফটার কলিশন, আর ইনিশিয়াল স্টেট কোনটা জানো? ডিউরিং কলিশন, তাই না? হ্যাঁ তাহলে ফাইনাল ভি টু না, হ্যাঁ আর ইনিশিয়াল ভি না, জেড আর। হ্যালো, এবার বলো তো জেড আর এই এন এর ডিরেকশনেই হবে না? কারণ এম টুর ওপরে তো এই ডিরেকশনেই ফোর্সটা লেগেছে। হ্যাঁ বলো, আমি কি একটু একটু বোঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা, বলো তো জেড আর এম ওয়ান এর জন্য কি হবে? V1 মাইনাস ভি। কিন্তু এখানে একটা মাইনাস আসবে না কেন? হ্যাঁ, সেম ডাইরেকশন। কারেক্ট। তোমরা কি আমার এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? জেড আর জেডি আমি কি করে বার করেছি? হ্যালো, হ্যাঁ এবারে এই যে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, এইটা তো দুটো সারফেসের মধ্যে, মানে একটা এম ওয়ান এর সারফেস, একটা এম টু সারফেস, এম আই রাইট? হ্যাঁ তার মানে এই ইটা আমি যে কোনো সারফেসের জন্যই বার করতে পারি, দুটো সারফেসের জন্যই একই আসার কথা। আমি ধরো এম টুর জন্য বার করছি, তাহলে আমি জে ডি বাই জে সরি জে আর বাই জে ডি কার জন্য বার করবো বলতো? এম টুর জন্য। হ্যাঁ। আবার আমি এম ওয়ান এর জন্য তো বার করতে পারি। প্রথমে এম টুর জন্য বার করে দেখি। আচ্ছা, এম টুর জন্য যদি বার করি, দেখো তো এটা লিখতে পারি কিনা। এম টু ভি টু মাইনাস ভি ডিভাইডেড বাই এম টু ভি মাইনাস ইউ টু লিখতে পারি। হ্যাঁ। এইটা কোনটার পার্ট, রিফরমেশন না ডিফরমেশন? রিফরমেশন। রিফরমেশন, তাই তো। আর এইটা রিফরমেশন না ডিফরমেশন? ডিফরমেশন। এবার একটা জিনিস দেখো, আমি এইটা কার জন্য লিখেছিলাম, রিফরমেশন না ডিফরমেশন? আর এইটা কার জন্য লিখেছিলাম? রিফরমেশন। তাহলে বলো তো ডিফরমেশনের জন্য এখান থেকে আমি ভি কে লিখতে পারি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। বলো, হ্যাঁ। ডিফরমেশনের জন্য। তো এই ডিফরমেশনের জায়গায় আমি ওই ভিটা বসাবো। বলো তো রিফরমেশনের জায়গায় কোন ভিটা বসাবো? এইখান থেকে লিখবো এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। হ্যাঁ। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। তোমরা বসাও সবাই, এই এম টু কেটে যাচ্ছে, তোমরা সবাই বসাও, বসিয়ে দেখো তো এইটা পাচ্ছ কিনা। সবাই বসাও, বসিয়ে দেখো তো এইটা পাচ্ছ কিনা। সবাই সবাই ট্রাই করো, সবাই ট্রাই করো। হ্যাঁ আসছে। গুড। এটা কোন মাসের জন্য করেছি? এম ওয়ান এম টু?
হ্যালো, হ্যাঁ তোমরা বাড়িতে M1 এর জন্য করে দেখো তো। তুমি M1 এর জন্য ZR ও জানো আর ZD ও জানো। দেখো M1 এর জন্য ZR ও জানো, ZD ও জানো। বাড়িতে করে দেখো তো সেম ই আসে কিনা। হ্যাঁ আচ্ছা, রূপকথা, তোমার যদি ক্লাস থাকে তুমি চলে যেতে পারো। আমি আর এরপরে একটুখানি করাবো, যেখানে আমি এই ক্যালকুলেশনই করাবো। হ্যালো রূপকথা, না, অর্জুন স্যার একটু দেরি করে ক্লাস শুরু করবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমরা কি তাহলে কি এটা বুঝতে পেরেছো বলো? হ্যাঁ ইটা আসছে, এটা আমি M2 এর জন্য বার করেছি। এবার বলো, ইটা দুটো সারফেসের প্রপার্টি না? বলো, দুটো সারফেসের প্রপার্টি না? তাহলে হ্যাঁ দুটো সারফেসের জন্য, দুটো সারফেস যদি ফিক্সড হয়ে যায় তাহলে ইটাও ফিক্সড হয়ে যাবে। তার মানে যদি হ্যাঁ। M1 এর M2 এর জন্য যদি আমি ই বার করি, তাহলে M1 এর জন্য বার করতে পারবো, একই ই বেরোবে। বেরোবে কি বেরোবে না? হ্যাঁ তোমরা কি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ তোমরা M1 এর জন্য ট্রাই করে দেখো তো। কি বললাম? M1 এর জন্য ট্রাই করে দেখো। এই যে M1 এর জন্য হচ্ছে, এইটা হচ্ছে ZR আর এইটা হচ্ছে ZD, এই ইকুয়েশন। একবার ট্রাই করে দেখো তো, দেখবে সেমই ভ্যালু আসছে। আমি কি বোঝাতে পারছি? সেমই ভ্যালু আসছে। এখনো ট্রাই করে দেখতে পারো, কিন্তু এটা পরে করো। এই সবার কি আসছে? হ্যাঁ স্যার। এবার দেখো, এই ওপরের জিনিসটা আফটার ভেলোসিটি, আফটার ইম্প্যাক্ট দুটো ভেলোসিটি না? দেখো ওপরের জিনিসটা আর নিচের জিনিসটা কি বলো? বিফোর ফর কলিশন। ভেলোসিটি না? এই যে এইটাকে আমি বলতে পারি ভেলোসিটি অফ সেপারেশন। আর এইটাকে আমি বলতে পারি ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। দেখো তো, হ্যাঁ এবার তুমি V1 V2 U1 U2 কোনটা বেশি হবে তুমি আগেই ধরেছো। বলো তো, ওপরের কোয়ান্টিটিটা পজিটিভ কোয়ান্টিটি না নেগেটিভ কোয়ান্টিটি? পজিটিভ নিচের কোয়ান্টিটিটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ ই পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ। কোনো ডাউট আছে? কোনো ডাউট না আছে? তোমাদের বই যখন খুলবে তুমি দেখবে লেখা আছে E ইকুয়াল টু ভেলোসিটি অফ সেপারেশন বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। এটা কি অ্যাকচুয়াল ডেফিনেশন হওয়া উচিত? না কারণ ভেলোসিটি অফ সেপারেশন আর ভেলোসিটি অ্যাপ্রোচের উপরে কি ডিপেন্ড করে কলিশনের নেচারটা? করে না? আমি কি বোঝাতে পারছি? তাহলে অরিজিনাল ডেফিনেশনটা কি? এটা না? বলো, হ্যাঁ সেইখান থেকে ডিরাইভ করে কি এটা এসছে? ভেবে বলো। হ্যাঁ কোনো Yes, ডাউট sir. থাকলে বলো। আছে কোনো ডাউট? না। এবার No, এই sir. ই সম্বন্ধে আমি দুটো কথা বলবো, ফার্স্ট মন দিয়ে শুনবে। বলো তো, এই ই কে আমি কি করেছি? ZR বাই ZD করেছি। ZR বাই ZD করেছি তো? হ্যাঁ ZR এর ডিরেকশন কি? এন এর ডিরেকশনে, এন এন। হ্যাঁ তাহলে এটা অ্যালং দ্য লাইন অফ ইম্প্যাক্ট, হ্যাঁ তাই তো? অফকোর্স ZDও তো তাই, অ্যালং দ্য লাইন অফ ইম্প্যাক্ট। তাহলে বলো তো, এই ইটা ইটা ভ্যালিড অ্যালং দ্য লাইন অফ ইম্প্যাক্ট? বলো, হ্যাঁ স্যার। মনে থাকবে? এগুলো প্রবলেম করতে করতে সব তোমাদের ক্লিয়ার করাবো। সেকেন্ড, এই ই এর যখন আমি ইয়ে করেছি, কোথাও কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটা লাগিয়েছি? লাগাইনি। তার মানে এই ইটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন। আমি কি বললাম? ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন, যে কোনো কলিশনে ভ্যালিড, যে কোনো কলিশনে ভ্যালিড। সেখানে আমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতেও পারি, মানে যেখানে ভ্যালিড হবে বা যেখানে ইনভ্যালিড হবে। কথার কথা, ইনভ্যালিড হবে। দুটো জায়গাতেই এই ইটা ভ্যালিড। আমি কি বুঝতে পারছি? না, কিন্তু ভি এর ভ্যালু গুলো তো কনজারভেশন অফ মোমেন্টাম দিয়ে আসলো। কোনটা কোনটা কোনটা? ভি আচ্ছা, এর ভ্যালু তুমি একদম ঠিক বলেছো, তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা ডিয়ার, এইটা আমি কোন ভি এর ভ্যালুগুলো বলো? যেটা ডিউরিং কলিশনের কমন যে ভিটা। না 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 না, এটা তো আমি এই ভেলোসিটি অফ সেপারেশন আর ভেলোসিটি অ্যাপ্রোচ পাওয়ার জন্য পেয়েছিলাম। অরিজিনাল ডেফিনেশনটা তো ছিল ইম্পালস অফ রিফরমেশন বা ইম্পালস অফ ডিফরমেশন। বলো, হ্যাঁ সেখানে তো এই যে ইম্পালসের কথা ছিল। দেখো, ইম্পালসের কথা ছিল। এই ডেফিনেশনে কি আমার এই কি বলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের কোনো কনসেপ্ট এসছে? আমি তো এইটা পাওয়ার জন্য আমি এইটা করেছি। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ কি বললাম বুঝলে? দেখো, এইটা যে এইটা সেইটা পাওয়ার জন্য আমি ইটাকে এটা লিখেছি, কিন্তু অরিজিনাল যে ডেফিনেশন
ইম্পালস অফ ডিফরমেশন বাই ইম্পালস অফ রিফরমেশন, ওখানে কি আমার কোনো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কোথাও লাগিয়েছি? লাগাইনি। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ডেফিনেশন না? এটা ইন্ডিপেন্ডেন্ট ডেফিনেশন না? হ্যাঁ তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডেফিনেশন যদি হয় তাহলে সেটা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যেখানে লাগবে সেখানেও ভ্যালিড, যেখানে না লাগবে সেখানেও ভ্যালিড। কি বললাম বুঝতে পারলে রিয়া? হ্যাঁ হ্যাঁ স্যার। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। তার মানে ই সব জায়গায় ভ্যালিড কি ভ্যালিড না? ভ্যালিড। যেখানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আছে সেখানেও ভ্যালিড, যেখানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম নেই সেখানেও ভ্যালিড। যেমন এখানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আছে তাই আমি এখানে ইউজ করেছি। কি বোঝাতে পেরেছি? হ্যাঁ তো ই একটা ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন যেটা সব জায়গাতে ভ্যালিড। ঠিক বলো ঠিক? হ্যাঁ। আচ্ছা, এবার আমি দুটো জিনিস তোমাদের করাবো আজকে। দেখো, আমি এটা লিখতে পারি m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2 লিখতে পারি? হ্যালো, হ্যাঁ আবার ই কে লিখতে পারি v2 মাইনাস v1 বাই সরি u1 মাইনাস u2 লিখতে পারি? হ্যাঁ এটা কলিশনের জন্য এই দুটো ইকুয়েশন অ্যাবসলিউটলি ভ্যালিড। হ্যাঁ সবাই পেন অ্যান্ড পেপার নাও, নিয়ে দেখো তো আমি এইটা লিখতে পারি কিনা v2 ইকুয়াল টু এইখান থেকে v2 ইকুয়াল টু e ইন্টু u1 মাইনাস u2 প্লাস v1। দেখো তো এটা লিখতে পারি কিনা v2। এভরিবডি এটা লাগবে, এটা লাগবে। হ্যাঁ এবার এই v2টাকে এখানে বসাও। যদি এইখানে বসাও তাহলে ভেবে দেখো পুরো ইকুয়েশনে কি কি থাকবে? u1 u2 আর v1 থাকবে না? এই যে u1 u2 আর v1 থাকবে না? বেসিক্যালি v2টাকে এলিমিনেট করছি, তাহলে কি থাকবে? u1 u2 আর v1 থাকবে না? হ্যাঁ এবার তুমি একদিকে v1টাকে নিয়ে এসে এটা প্রুফ করো তো। এভরিবডি এটা লাগবে। এভরিবডি এটা প্রুফ করো, এভরিবডি। আমি 3টে স্টার দিয়ে দিচ্ছি, এটা মেমোরাইজ করে রাখতে হবে। এভরিবডি প্রুফ করো, এভরিবডি। আমি আবারও বলছি, এখান থেকে যে প্রবলেম আমরা করব ইজি, একবার প্রবলেম করাই তাহলেই বুঝতে পারবে। সবাই এটা প্রুফ করো। হ্যাঁ হয়ে গেছে। বেরিয়েছে? হ্যাঁ এবার দেখো, এটাতে তো v1 পেয়েছি, v2 ও পেয়ে যাবো না সেম ভাবে? কেন? এখান থেকে তুমি v1টা ইয়ে করবে, বুঝতে পেরেছো? v1টা, সেই v1টাকে এখানে এলিমিনেট করবে। তাহলে v2 এর ভ্যালু কি করে পাবে জানো? দেখো, এই যে এখানে যেখানে 1 আছে 2 আছে এগুলোকে এক্সচেঞ্জ করে দাও। কি লিখবো? m2 মাইনাস e m1 u2 প্লাস 1 প্লাস e m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওপরেরটা মনে রাখলেই হবে, তাহলে নিচেরটা আরামসে চলে আসবে। এই দুটো ইকুয়েশনের সিগনিফিকেন্স কি? এই দুটো ইকুয়েশনের সিগনিফিকেন্স কি বলতে পারবে বন্ধুগণ? ও বন্ধুগণ,
এই দুটো ইকুয়েশনের সিগনিফিকেন্স হচ্ছে তুমি যদি ইটা জানো আর U1 আর U2 জানো তাহলে V1 আর V2 বার করে ফেলতে পারবে। হ্যাঁ মনে থাকবে এই ইকুয়েশনটা কেন ইম্পর্টেন্ট? হ্যাঁ কোনো ডাউট থাকলে বলো। না আচ্ছা, এবারে আমি যেটা করব, জাস্ট এখন আমি পিওরলি ক্যালকুলেশন করাচ্ছি, এখনো আর এর সম্বন্ধে আমি অন্য কোনো কথা বলিনি। নেক্সট, লস ইন কাইনেটিক এনার্জি। কি বললাম? লস ইন কাইনেটিক এনার্জি মানে KF মাইনাস KI, এটাকে আমি ডেল্টা কে বলছি। খুব ইজি, ডেল্টা কে এটা লস। এটা কি বলতো? ও হো, একটা জিনিস ভুল লিখেছি, লস ইন কাইনেটিক এনার্জি KF মাইনাস KI হবে না, এটা ধরো ডেল্টা কে, এটা KI মাইনাস KF হবে না? ভেবে বলো। হ্যালো, হ্যাঁ বলো। আরে বাবা, প্রথমে তো কাইনেটিক এনার্জিটা বেশি থাকবে, তারপরে তো কম হবে। কোনো কিছু ইন্টারপ্রেট করছি না, আমি জাস্ট ক্যালকুলেশন করাচ্ছি তোমাদের, জাস্ট ক্যালকুলেশন করাচ্ছি। তোমরা তাহলে বলো তো কি হবে ডেল্টা কে? দেখো তো আমি যেটা লিখছি ঠিক লিখছি কিনা। হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ মাইনাস হাফ M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার। দেখো ঠিক লিখেছি কি ঠিক লিখিনি? হ্যাঁ কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? না নেই? কোনো ডাউট নেই? আচ্ছা দেখো তো, এরপরে আমি এইটা লিখছি, সবাই দেখো, এটা একটু ক্যালকুলেশনটা একটু ঝকমারির। কি লিখছি দেখো, হাফ কমন নিয়েছি সব জায়গা থেকে, তারপরে M1 আর M2 দিয়ে ভাগ করে দিয়েছি। দেখো M1 আর M2 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে দেখো তো এটা লিখতে পারি কিনা। সবাই লেখো আমার সাথে সাথে, নইলে এই ক্যালকুলেশনটা খুব ক্রিটিক্যাল। দেখো লিখতে পারি কিনা, লিখতে পারি। হ্যাঁ আচ্ছা এবার দেখো, এই কোয়ান্টিটিটাকে, জাস্ট একটা কোয়ান্টিটিটাকে আমি এই ফর্মে লিখতে পারি। দেখো তো, এই কোয়ান্টিটিটাকে এই ফর্মে লিখতে পারি। সবাই দেখো, দেখো তো এইটা ইকুয়াল টু এইটা কিনা। বা এরকমও করতে পারো যে মানে এইটাকে এইটা করে দেখো এইটা উপরেরটা আসে কিনা। ক্রিটিক্যাল একটু, সেই জন্য এটা করছি। নিচেরটাকে এক্সপ্যান্ড করে দেখো তো উপরটা আসে কিনা। অ্যাকচুয়ালি শুধু এইটা না ডিয়ার, এইটার সাথে। হ্যাঁ স্যার তাহলে আসছে। হ্যাঁ দেখো তো, এইটার সাথে, শুধু এটা না পুরোটার সাথে, দেখো তো আসছে কিনা। হ্যাঁ একসাথে করলে আসছে। গুড। আচ্ছা সেম ভাবে তাহলে এইটা কি হবে বলো তো, বলো। এটা হচ্ছে এই ওপরেরটা। দেখো, আরে এইটা যদি এইটা হয় তাহলে সেম কনসেপ্টে এইটাও তো এইটা হবে, হবে কি হবে না? হ্যাঁ হবে। হচ্ছে? বলো হ্যাঁ হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ কোনো ডাউট আছে? না স্যার। এবার দেখো তো, এইটা আর এইটা সেম না? হ্যাঁ তাহলে এইটা
আর এইটা সেম না? হ্যাঁ। বলো, তাহলে এখানে মাইনাস আছে না? হ্যাঁ। এই দুটো কেটে যাবে? বলো বলো, কেটে হ্যাঁ। যাবে তো? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, তাহলে কি বেঁচে থাকবে? এখন এইটা বেঁচে আছে, এইটা বেঁচে আছে, আর এইটা বেঁচে আছে না? বলো, আছে তো? হ্যাঁ। এবার আরেকটা জিনিস দেখো, এইখানে ই ইকুয়াল টু ভি2 মাইনাস ভি1 কে লিখতে পারি ই ইকুয়াল টু ইউ1 মাইনাস ইউ2। বলো, মানে এই ভি1 মাইনাস ভি2 হোল স্কোয়ার, মানে এই পুরো জিনিসটাকে কি আমি এইটা লিখতে পারি? দেখো, লিখতে পারি? হ্যাঁ স্যার। গুড। তাহলে দেখো তো ডেল্টাকে এইটা আসছে কিনা। দেখো এটা আসছে কিনা। হ্যাঁ আসছে। বাস, আজকে জাস্ট ক্যালকুলেশন করেছি, কোনো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন টেটেশন কিচ্ছু বলিনি, সব কালকে আমরা করব। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আবারও বলছি,